ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ওয়ান শট এমসিকিউ তোমাদের সাথে আমাদের লাস্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, যেটা আর কি এমসিকিউ সাজেশন তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে যে এমসিকিউ সাজেশনের কথা বলা হয়েছিল, যে এমসিকিউ ক্লাসগুলো নেওয়া হবে, তার মধ্যেই আর কি আজকে একটা ক্লাস। আজকে হচ্ছে দ্বিতীয় পত্রের আমরা পঞ্চম, গতদিন 1 থেকে 5 অধ্যায়ের কথা বলা হলেও সেটা শেষ করা হয়েছিল না। তো আজকে আমরা 5 থেকে 9, ঠিক আছে, এই 5টি অধ্যায় আজকে আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ শেষ করব। তো সবাই একটু আমরা ক্লাসে দ্রুত জয়েন হয়ে নিই। হ্যাঁ, তুষ্মি আসো দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই একটু দ্রুত আমরা লাইভটা, যেহেতু আজকে শেষ ক্লাস, তো আজকে আমি চাই যাতে সবাই 100% থাকে। তো কেউ একজন এভরিওয়ান দিয়ে দিও, আর যতটা বাড়ি আমরা শেয়ার করে দিই, ঠিক আছে? একটু আচ্ছা, তানিয়া আছে, আফরিন আছে, মুক্তার। এটা কাদের ক্লাস? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট 26 ব্যাচ, মেনলি যারা 27 ব্যাচ আছে তারাও ক্লাস করতে পারবে। জিওগ্রাফি ক্লাস, ভূগোল দ্বিতীয় পত্রের তোমার 5 থেকে 9 অধ্যায় পর্যন্ত ক্লাস, ঠিক আছে? মৃদুলা বিষয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবনী, ওয়ালাইকুম আসসালাম। একটু আমরা দ্রুত শেয়ার দিয়ে দিই, ঠিক আছে? যার যেখানে, হ্যাঁ 26 এইচএসসি 26 মুক্তার 26-এর সুইটি, কিসে সুইটি না কি বাবা তোমার নাম? একটু যারা যারা ক্লাস করে রেগুলার, যার ফ্রেন্ড আছে সবাইকে আমরা মেনশন দিয়ে দিই। আমরা দ্রুত ক্লাসে জয়েন করব, যেহেতু আজকে একটু দেরিতে শুরু করেছি। তো বন্যা রানে ওয়েট করতেছিলে, গুড। তো আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই, ঠিক আছে? আমরা দ্রুত একটু ক্লাসটি শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই। কোথায় কোথায় তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আমরা ক্লাসে জয়েন দাও, ক্লাসে জয়েন দাও, দ্রুত আমরা ক্লাসে জয়েন দিব। এই আমি মেসেজও দিছিলাম না 9টার সময়, আমি তো মনে করছি 9 কি যে 5টায়। আচ্ছা, একটু আমরা মেনশন দেওয়া দ্রুত, যার যা অবস্থান দেখে আমরা শেয়ার দিয়ে দিই, ঠিক আছে? আর ক্লাস আমরা ইনশাল্লাহ এখনই আমরা শুরু করব। আচ্ছা, নাইম আছে, মৃদুলা আছে, স্বাধীন আছে, মৃদুলা আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আর তোমরা কেমন আছো একটু জানাও। আচ্ছা, 28 তারিখে এক্সাম না? কোশ্চেন পেপারটা দিবেন? হ্যাঁ, 28 তারিখে এক্সাম। ওকে, সমাজকর্ম হবে কখন? সমাজকর্মের রুটিন যখন আছে তখন হবে ভাইয়া। ভূগোল নাই আমার বান্ধবী, হারে জলকাব্য ভূগোল নাই তোমার, দুঃখ ভরাকান্ত মন নিয়ে তুমি বিদায় নাও। আর ক্লাস করলে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা বলছিলাম আমি প্রথমে, আজকে আমরা 5ম থেকে 9ম অধ্যায় আলোচনা করব, এবং তোমরা ক্লাস থেকে যাবা না। কেন যাবা না? আমি এমসিকিউ দিই কম, ঠিক আছে? এমসিকিউ দিব কম, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা করব, প্লাস তার সাথে আনুষঙ্গিক এমসিকিউ আমি কিন্তু অনেকগুলো এখানে আলোচনা করি, ঠিক আছে? অর্থাৎ এইভাবে হুবহুব এমসিকিউ না আসলে ব্যাখ্যা থেকে কিন্তু এমসিকিউ আসবে। যারা চিন্তা করো যে পিডিএফ পড়ে আমি এমসিকিউ কমন নিব, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু এমসিকিউ এর সাথে তোমাদেরকে সলিউশনটা দিয়ে দিই, এবং তার সাথে আরও বেশ কিছু আনুষঙ্গিক ব্যাখ্যা আনি। মাঝে মাঝে কিন্তু ব্যাখ্যার ওই জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এর কারণে তোমরা একটু চেষ্টা করবা ক্লাসটি চেষ্টা করবা ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকতে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। 5ম অধ্যায় 1 নম্বর, কোনটি খনিজ সম্পদের বৈশিষ্ট্য? খনিজ সম্পদ কি মনে আছে? যে মূলত যদি শর্টকাটে বলা হয়, যে খনি থেকে যে সকল সম্পদ আহরণ করা হয়, আমরা পেট্রোলিয়াম বলতে পারি, গ্যাসের কথা বলতে পারি, তারপরে মনে করো লোহা আকরিকের কথা বলতে পারি, আমরা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, যেমন দামি খনিজ সম্পদ হীরা, সোনা, এরকম, তারপরে মনে করো আরো বেশ কিছু, অনেকগুলো তো খনিজ সম্পদ রয়েছে, তাই না?
আচ্ছা আমরা তাহলে এখন ক্লাসের দিকে আমরা মনোযোগ দিই। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে খনিজ সম্পদের বৈশিষ্ট্যগুলা কি। খনিজ সম্পদ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে নবায়নযোগ্য, একটা হচ্ছে অনবায়নযোগ্য। একটা কথা মাথায় রাখবা, সম্পদ কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে নবায়নযোগ্য, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য। ঠিক আছে, আমরা যদি সৌরশক্তির কথা বলি, আমরা যদি পানি বিদ্যুতের কথা বলি, আমরা যদি মনে করি যে জল বিদ্যুতের কথা বলি, এই যে এইগুলো হচ্ছে নবায়নযোগ্য। ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে নবায়নযোগ্য। কিন্তু আমরা যদি খনিজ সম্পদ অর্থাৎ খনি থেকে যে সম্পদগুলা পাওয়া যায়, অর্থাৎ খনিজ থেকে আমরা যে সম্পদ পাবো, আমরা তেল, আমরা পাবো হচ্ছে কয়লা, আমরা পাবো হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আমরা পাবো হচ্ছে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম, এই যে উপাদান, এইগুলার বড় বৈশিষ্ট্য কি বলো? এইগুলার বৈশিষ্ট্য, এই খনিজ সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো হচ্ছে সব হচ্ছে অনবায়নযোগ্য এবং হচ্ছে নিঃশেষশীল। মানে কি, এইটা কিন্তু একটা সময় নিঃশেষ হয়ে যাবে। আমরা যে প্রাকৃতিক গ্যাসগুলা খনি থেকে আহরণ করি, আমরা যে কয়লা উত্তোলন করি, আমরা যে দামি দামি পেট্রোল, তারপর মনে করো কেরোসিন, ডিজেল, অকটেন, এই যে খনিজ সম্পদগুলো, এগুলো কিন্তু অসীম না, এগুলো কিন্তু সসীম, এগুলো একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। তো এর কারণে খনিজ সম্পদের বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা হচ্ছে অনবায়নযোগ্য, অর্থাৎ একবারই ব্যবহার করতে পারবা, আরেকটা এবং হচ্ছে নিঃশেষশীল, অর্থাৎ নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে গ। কারা কার রাইট অ্যান্সার? অনেকে খ উত্তর। নবায়নযোগ্য না, নবায়নযোগ্য, এই যে ভুল করো, নবায়নযোগ্য হচ্ছে সৌরশক্তি। দেখো এখান থেকে কিন্তু এমসিকিউ দিবে যে সৌরশক্তির নিচের কোনটি বা নিচের কোনটি নবায়নযোগ্য। আমি যার কারণে বলি ক্লাসটা শেষ পর্যন্ত করবা। ঠিক আছে, ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আবার ঘ নাম্বার দিচ্ছে কি এতগুলা অন্তর, ভুলভাল অ্যান্সার দিও না। দেখো এক্সপ্লেন, দেখো সৌরশক্তি, তারপরে মনে করো যে আরো আছে হচ্ছে জলবিদ্যুৎ বা জলশক্তি আমরা বলতে পারি, বা হচ্ছে তোমার বায়ু শক্তি। যেমন বাংলাদেশের যে কাপ্তায় দেখবা যে সেখানে জল স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তারপরে সোলার প্যানেল, তো তোমরা বোঝো যে সূর্য থেকে যে শক্তিটা আসে, আলোর যে শক্তিটা আসে, সেটাকে ব্যবহার করে, সৌরশক্তিকে আমরা ব্যবহার করে কি করি? আমরা বিদ্যুৎ উৎপাদন করি। এইগুলা হচ্ছে নবায়নযোগ্য, এগুলা হচ্ছে নবায়নযোগ্য। কিন্তু খনিজ সম্পদ এগুলো সহজলভ্য কেন হবে? খনিজ সম্পদ সহজলভ্য না তো আমরা কি যেখানে সেখানে পাই খনিজ সম্পদ? পেট্রোলিয়াম তুমি মাটি খুললেই পেয়ে যাবা, কয়লা যেখানে সেখানে পাবা না, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য এবং হচ্ছে নিঃশেষিত। আর এই সৌরশক্তি, জলশক্তি, বায়ু শক্তি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য, এগুলা কি? নবায়নযোগ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 2 নম্বরে দেখি। রাইট অ্যান্সার দিয়েছিলে কে কে? আচ্ছা লাইবা আহমেদ রাইট অ্যান্সার দিয়েছো, রূপকথা রাইট অ্যান্সার দিয়েছো, মাহবুব মন্ডল 1-এর গ। আচ্ছা এরপর আমরা 2 নম্বর দেখি যে লৌহ আকরিকের প্রধান প্রকারভেদ কোনটি যা সবচেয়ে উন্নত? আরে ভাই, আচ্ছা দেখো লৌহ আকরিকের মধ্যে আমরা ক্লাসটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবাই করব। লৌহ আকরিকের মধ্যে প্রধান প্রকারভেদ কোনটি যা সব থেকে উন্নত? লোহার মধ্যে কিন্তু বেশ কিছু প্রকারভেদ রয়েছে, বেশ কিছু লোহার। আমরা যেরকম কয়লার মধ্যে প্রকারভেদ পাই না, লিটুমিনাস, বিটুমিনাস, তারপর হচ্ছে আন্থ্রাসাইড, এই যে কয়লার বিভিন্ন ধরনের আমরা গুণগত মান পাই, লোহার মধ্যেও কিন্তু এরকম বেশ কিছু আমরা প্রকারভেদ পাই। ঠিক আছে, লোহা কিছুটা আছে, সব লোহাই কিন্তু একরকম না। আচ্ছা অনেকে দেখছি রাইট অ্যান্সার দিচ্ছে। ফারিয়া কোনটা নবায়নযোগ্য দিচ্ছ? আচ্ছা 2 নাম্বার। আচ্ছা অনেকে রাইট অ্যান্সার দিয়েছি, অবনী, তুষ্মি, নীল প্রজাপতি, তারপর হচ্ছে রূপকথা, মাহবুব মন্ডল। ওকে ওকে, আমরা রাইট অ্যান্সার দিচ্ছি। আমার ভূগোল নাই গো বান্ধবী। ওকে, কার ভূগোল নাই? বাবা ভূগোল নাই কিন্তু শিখো। দেখো লোহা আকরিকের মধ্যে সব থেকে উন্নত যেটা, সব থেকে উন্নত হচ্ছে ম্যাগনেটাইট। সব থেকে উন্নত কি? ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট হচ্ছে সব থেকে উন্নত আকরিক। ঠিক আছে, লোহাকে আমরা কি অবস্থায় পাই বলো তো? লোহাকে পাই কিন্তু আমরা আকরিক অবস্থা। এটা যেটা মনে রাখবা, যান্ত্রিক সভ্যতার বা আধুনিক সভ্যতার ভিত্তি, কি বললাম? আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লোহা। এই কথাটা সবসময় মাথায় রাখবা, আধুনিক সভ্যতার ভিত্তি কি? লোহা। ওকে ঠিক আছে, যারা ম্যাগনেট অ্যান্সার দিয়েছি সবাই রাইট অ্যান্সার দিয়েছি আমরা। ঠিক আছে, আচ্ছা
এরপর দেখি যে বিশ্বের প্রধান কয়লা উৎপাদনকারী, বিশ্বের প্রধান কয়লা উৎপাদনকারী দেশ কোনটি? বলো, বিশ্বের সবচেয়ে কয়লা উত্তোলন করে কোন দেশ? আমরা জানি কয়লার বেশ কিছু আমি প্রকারভেদ বললাম, ঠিক আছে, সে তোমরা উত্তর দিতে দিতে আমি বলে দিই। সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে আন্থ্রাসাইড। বানান ভুল হতে পারে, একটু তোমরা দেখে নিও। তারপরে মনে করো যে বিটুমিনাস আছে, বিটামিনাসের আগে লিগনাইট আছে। তারপর হচ্ছে বিটুমিনাস। এই যে এগুলো আছে সব থেকে ভালো যেটা, অর্থাৎ এইখানে প্রায় 99% বা 90 থেকে 99% পর্যন্ত কার্বন থাকে। কি থাকে? কার্বন থাকে, যার কারণে আন্থ্রাসাইড হচ্ছে কয়লার মধ্যে সব থেকে বেটার, সব থেকে ভালো, ঠিক আছে। আচ্ছা, 3-এর অনেকে আমরা ক নাম্বার অ্যান্সার দিচ্ছে, কে দিয়েছে? মাধব মন্ডল, তুমি ভুল অ্যান্সার। আচ্ছা, আরিফা, রূপকথা, বন্যা, সুইটি, জান্নাত, আমরা মোটামুটি রাইট অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা দেখো, কয়লা উত্তোলনকারীর মধ্যে সব থেকে বেশি, মোটামুটি আমরা প্রাকৃতিক খনিজ সবগুলাই আমরা যদি মানে গ্যাস আর পেট্রোলিয়ামের কথা বাদ দিই, তাহলে সবগুলাই হচ্ছে চীন। চীন হচ্ছে বিশ্বের কয়লা উত্তোলনকারীর দিক দিয়ে শীর্ষে অবস্থান করতেছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাই, কোন প্রকার কয়লাকে কালো হীরা বলা হয়? বলো, কোন প্রকার কয়লাকে কালো হীরা বলা হয়? এমনিতেও যদি বলা হয়তো যে ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কোন খনিজকে? এইভাবে কিন্তু প্রশ্ন দেয় যে নিচের কোন খনিজ সম্পদকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কয়লা উত্তর হইতো। কি উত্তর হইতো? কয়লা। যে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় হচ্ছে তোমার কয়লাকে, ঠিক আছে। আর যদি বলা হলো তো যে তরল সোনা, ঠিক আছে, তরল সোনা বলা হয় কোনটি? ঠিক আছে, তাহলে তরল সোনা হইতো কিন্তু পেট্রোলিয়াম বা তেল, পেট্রোলিয়াম, ঠিক আছে। পেট্রোলিয়ামকে বলা হয় হচ্ছে তরল সোনা। খনিজ সম্পদের মধ্যে তরল সোনা বলা হয় কোনটাকে? পেট্রোলিয়ামকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 4 নম্বরের আনসার পেয়ে গেছি। একটু আগেও আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, তবে অনেকে বি, সি, ডি অনেকে ভুলভাল অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা, তাহলে কোন প্রকার কয়লাকে আমরা কালো হীরা বলবো? অর্থাৎ কালো হীরা বলতে সব থেকে উন্নত মানের যে কয়লা সেটা হচ্ছে আন্থ্রাসাইড, ঠিক আছে। সব থেকে আন্থ্রাসাইড কয়লা এটা হচ্ছে সব থেকে উন্নত কয়লা, এটা হচ্ছে সবার থেকে উন্নত কয়লা, ঠিক আছে। অর্থাৎ যারা আমরা 4-এর ডি অ্যান্সার দিয়েছি, রাইট অ্যান্সার দিয়েছি। অনেকে ডি অ্যান্সার দিয়েছে, আমি সবার নাম বললাম না। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন দেখো খনিজ তেল উত্তোলন, এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। বর্তমানের পরিপ্রেক্ষিতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো অনেকে যে বর্তমানে আন্তর্জাতিক মহলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা হচ্ছে ইউএসএ তারা সামরিক অভিযান চালিয়ে লাস্টের 3 তারিখে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলা থেকে মাদারু অর্থাৎ সেখানকার প্রেসিডেন্ট এবং সেখানকার ফার্স্ট লেডি অর্থাৎ রাষ্ট্রপতির ওয়াইফকে তুলে নিয়ে গিয়েছে। সে দেশের নাম কি তোমরা মনে আছে? সেটা হচ্ছে ভেনেজুয়েলা। সেটা কি? ভেনেজুয়েলা কোন জায়গার দেশ? ভেনেজুয়েলা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ, ঠিক আছে। ভেনেজুয়েলা হচ্ছে একটি লাতিন আমেরিকার দেশ, ঠিক আছে। বিশ্বের তেল উত্তোলনকারী বিশ্বে প্রথম, এই যে অনেকে সবাই খালি সৌদি, তোমাদের বাসার কেউ আমার মনে হয় ইরান আবার কই পাইলো ভাইয়া বলছে ক্লাসে থাকতে, তাই। আচ্ছা, তোমরা অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ। দেখো ভেনেজুয়েলার নাম কেন বলছে? সব থেকে তেল মজুত আছে,
মজুদ আছে, মজুদকারী দেশ, অর্থাৎ এই দেশের সব থেকে বেশি মজুদকারী ফার্স্ট, অর্থাৎ যদি বলা হতো যে খনিজ তেল মজুদের দিক দিয়ে বিশ্বের প্রথম কোন দেশ, তাহলে সেটা হয়তো হচ্ছে ভেনেজুয়েলা। মাথায় থাকবে এই প্রশ্নটা কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ভেনেজুয়েলা হচ্ছে সব থেকে বেশি তেল উত্তোলন তেল মজুদকারী দেশ, সব থেকে তেল বেশি মজুদ আছে হচ্ছে ভেনেজুয়েলা। মানে এখন পর্যন্ত খনির নিচে বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞানীদের মতে খনির নিচে সব থেকে বেশি তেল রয়েছে হচ্ছে, খনিজ তেল রয়েছে হচ্ছে ভেনেজুয়েলাতে। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখি খনিজ তেল উত্তোলন অর্থাৎ সব থেকে বেশি উত্তোলন করে থাকে কারা। ঠিক আছে, এইখানে অনেকে সৌদি আরব অ্যান্সার দিয়েছে, সৌদি প্রবাসী ভাষায় কেউ আছে মনে হয়। এটা রাইট অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি খনিজ তেল উত্তোলন করে থাকে। বাৎসরিক হিসাবে সব থেকে বেশি তেল উত্তোলন করে কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। আর সৌদির কথা যদি বলা হয় তাহলে হচ্ছে রপ্তানি। মনে থাকবে যদি এখানে দিত যে খনিজ তেল রপ্তানিতে বিশ্বে প্রথম কে, তাহলে এটা হয়ে যেত হচ্ছে সৌদি আরব। উৎপাদন আর রপ্তানি বিষয়টা আলাদা। ঠিক আছে, সব থেকে বেশি তেল উত্তোলন করে হচ্ছে যুক্তরাষ্ট্র, সব থেকে বেশি মজুদ আছে হচ্ছে ভেনেজুয়েলা, এবং সব থেকে বেশি তেল রপ্তানি করে হচ্ছে সৌদি আরব। ঠিক আছে, অর্থাৎ যারা আমরা যুক্তরাষ্ট্র অ্যান্সার দিয়েছি, অন্তর্দেব ইরান না হবে না, রাশিয়া হবে না। আচ্ছা তাহলে যে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, বাণিজ্যিক তেল মজুদ রয়েছে হচ্ছে ভেনেজুয়েলা। আচ্ছা গুড, হচ্ছে সৌদি 2 স্থানে আছে। হ্যাঁ, সৌদি হচ্ছে সেকেন্ড আছে, সৌদি সেকেন্ড অবস্থানে, দ্বিতীয় রয়েছে। আচ্ছা, আয়ের প্রধান উৎস কি? দেখো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য বলতে কোন দেশ বোঝায়? মধ্যপ্রাচ্যের দেশ গতদিন যাদের আমি ম্যাপ পড়াইছি মনে আছে? মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, কাতার, কুয়েত, সৌদি, ইয়েমেন। এই যে দেশগুলোর যদি আমরা মোটামুটি বলি ইরাক, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, এইগুলা প্রত্যেকটা দেশের এদের কিন্তু একটা সময় কিন্তু এদের প্রধান পেশা ছিল তারা গম উৎপাদন করত এবং মেষ পালন করত এবং তারা অতি দরিদ্র ছিল। মধ্যপ্রাচ্যের অধিকাংশ তারা ছিল হচ্ছে অতি দরিদ্র। তারা মধ্যপ্রাচ্যের দেশ থেকে, সৌদি আরব থেকে তারা আমাদের দেশে আসতো, আমাদের দেশে এসে তারা বাণিজ্য করতো, মশলাপাতি নিয়ে যেত, নিয়ে গিয়ে ইউরোপের দেশে বিক্রি করতো এবং অতি দরিদ্র অবস্থায় কিন্তু ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যের। তবে তাদের খনিজ তেল আবিষ্কার হবার পরে তারা ফুলে ফেঁপে ওঠে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলা বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়। অর্থাৎ এই দেশগুলোর প্রধান আয়ের উৎস হচ্ছে খনিজ তেল। ঠিক আছে, মোটামুটি আমি দেখতে পাচ্ছি রাফিয়া, আনিশা, রাজকন্যা, অবনী, মৃদুলা বিশ্বাস, রাজকন্যা, আমরা মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিয়েছি 6 গ। এটা আমরা সবাই ব্যবস্থা আছে। মাধব মণ্ডল, আমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছি। আচ্ছা নেক্সট দেখি যে কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি বলো? আমরা যে প্রাকৃতিক গ্যাসটা পাই, ঠিক আছে, আরে ভাই, প্রাকৃতিক যে গ্যাস পাওয়া যায়, এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? আমরা যে প্রাকৃতিক গ্যাসগুলো পাই, প্রাকৃতিক গ্যাস বলতে তো অনেক ধরনের বোঝায়, যে আমরা যে অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এইগুলা হচ্ছে এক ধরনের গ্যাস। এছাড়া নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, তারপর হচ্ছে মনে করো ইথেন, মিথেন, এরকম বেশ কিছু আছে। তবে খনিজ তেলের মধ্যে যে গ্যাস হচ্ছে প্রধান অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে গ্যাসটা হচ্ছে প্রধান সেটা হচ্ছে মিথেন। সেটা কি? সেটা হচ্ছে মিথেন। অর্থাৎ মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধান উপাদান। ঠিক আছে, আচ্ছা মোটামুটি সবাই আমরা রাইট অ্যান্সার দিয়েছি। 7-এর সি দিয়েছো, প্রোপেন, তাই ভুল দিয়েছো। কে দিয়েছো? সি যেন, রূপকথা, রাজকন্যা। আচ্ছা তুষ্মির খুব ফাস্ট অ্যান্সার দিচ্ছ। আফিয়া ফারজানা 7-এর বি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে পরেরটা এতে আমরা যাই। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের কিন্তু এর প্রত্যেকটাই খনিজ সম্পদগুলো পাওয়া যায়। ঠিক আছে, বিশেষ করে তোমার উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট,
মৌলভীবাজার আচ্ছা মৌলভীবাজারে কেউ আছো? তোমাদের জায়গার নাম মৌলভীবাজার কেন? তোমাদের ওখানে কি অনেক মৌলভী পাওয়া যায়, মানে অনেক মৌলভী আছে নাকি? মৌলভীবাজারের কেউ আছো? আচ্ছা, তারপরে হচ্ছে মনে করো হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলটাতে এইগুলা হচ্ছে বাংলাদেশের খনিজের এলাকা, ঠিক আছে। এছাড়া কঠিন শিলা এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়ায়, দিনাজপুরের মধ্যপাড়ায়, ঠিক আছে, মধ্যপাড়ায় পাওয়া যায়। এটা শুধুমাত্র ব্যতিক্রম যে কঠিন শিলাটা পাওয়া যায়, বাদবাকি প্রত্যেকটা বাদবাকি খনিজ সম্পদগুলো এক জায়গায় পাওয়া যায়। বাংলাদেশের যে কয়টা খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি এবং সব থেকে প্রধান যে খনিজ সম্পদ সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। অনেকে ভুলভাল অ্যান্সার দিয়েছো, সেটা হবে হচ্ছে কয়লা অ্যান্সার দিছে কেউ কেউ, আবার এই অ্যান্সার অবনি, কয়লা হবে না। বাংলাদেশে কয়লা পাওয়া যায় ঠিকই, কয়লার খনি আছে, কিন্তু প্রধান খনিজ সম্পদ কয়লা না। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস। প্রায় 28টি গ্যাস ক্ষেত্র, 28টি গ্যাস ক্ষেত্র রয়েছে হচ্ছে বাংলাদেশে, 28টি গ্যাস ক্ষেত্র বাংলাদেশে রয়েছে। বিবিআনা, তিতাস, বাখরাবাদ, এরকম বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র যেটা মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। 8 ক বিদুল্লাহ আয়েশ কেবল আসলা নাকি? আচ্ছা, নৌসিন তাসনিম রাইট অ্যান্সার দিয়েছো, ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না। ওকে, এরপর দেখি নেক্সট, বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয় এবং সেটা কোনটা? এটা একসাথে জায়গার নাম দেওয়া আছে এবং হচ্ছে গ্যাস ক্ষেত্রের নাম দেওয়া আছে, দুইটাই কিন্তু থাকতে পারে। এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ক নাম্বারের জন্য, এটা কিন্তু ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়? দেখি, হ্যাঁ মন্ডল, প্রাকৃতিক গ্যাস তোমার রয়েছে 100%। ওকে, তাহলে আমরা এখন দাও যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র, বাংলাদেশে যে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে এই গ্যাস ক্ষেত্রটি কোথায় পাওয়া যায়? বাংলাদেশে যে টোটাল গ্যাস ক্ষেত্র এর মধ্যে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়, ঠিক আছে। এবং এর মাথায় রেখে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, ঠিক আছে। তিতাস হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, অবনী তুমি অনেক ভুল অ্যান্সার দিচ্ছ, অবনী ভুল অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, সিলেটের হরিহরপুরে, সিলেটের হরিহরপুর বা হরিপুরে সর্বপ্রথম বাংলাদেশের গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত করা হয়, যেখান থেকে সম্ভবত প্রত্যেক দিন প্রায় 600 ব্যারেল অপরিশোধিত তেল, কি বললাম, অপরিশোধিত অর্থাৎ অপরিষ্কার অবস্থায় 600 ব্যারেল তেল পাওয়া যায় হচ্ছে হরিপুরের, সিলেটের হরিপুরে, ঠিক আছে। সময় কতক্ষণ যাবৎ শুরু হয়েছে? মিস হয়ে গেছে, বেশি না, মাত্র এই যে 9টা হয়েছে, একটু লেটেই শুরু করছি। আচ্ছা, তো 600 ব্যারেল অপরিশোধিত, এবং এই শুধু পরিশোধনাগার, বাংলাদেশের তেলের পরিশোধনাগার রয়েছে হচ্ছে চট্টগ্রামে, এটা একটু মাথায় রেখো। বাংলাদেশের তেল পরিশোধনাগার রয়েছে হচ্ছে চট্টগ্রামে। যত তেল উৎপাদন করা হয় সেগুলোর থেকে ময়লা, নানান ধরনের গ্যাস ট্যাস অনেক কিছুই থাকে, সেগুলোকে পরিশোধন করতে চট্টগ্রামে নিয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ যারা রাইট অ্যান্সার দিয়েছি নৌসিন, বর্ণারানী, সুইটি, আমরা রাইট অ্যান্সার দিয়েছি, ঠিক আছে, হরিহরপুরে। আচ্ছা, এরপর দেখো, বাংলাদেশে একমাত্র কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, দেখো বাংলাদেশের কয়লা চালিত বড়পুকুরিয়া, দিনাজপুর, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি, ঠিক আছে। সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুরে বড়পুকুরিয়া হচ্ছে সব থেকে বড় কয়লা খনি, ঠিক আছে। তো শুধু তো বাংলাদেশের একমাত্র কয়লা চালিত, এখানে বলছে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগই বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস অথবা হচ্ছে তেল দ্বারা, পেট্রোলিয়াম দ্বারা, ঠিক আছে।
আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে কয়লা দহনের ফলে। বাংলাদেশে কয়লা দহনের ফলে বিদ্যুৎ কেন্দ্রটি সব থেকে বড় যেটা অবস্থিত সেটা হচ্ছে বড়পুকুরিয়া দিনাজপুরে, ঠিক আছে, সেখানে পাওয়া যায়। আচ্ছা, অবনী আমরা রাইট অ্যান্সার দিয়ে পারি। ওকে, তাহলে অনেকে রাইট অ্যান্সার দিয়েছি। মন্ডল ভুল অ্যান্সার দিবা কেন? আচ্ছা 10 নম্বরে আসছি না? হ্যাঁ 10 নম্বরে এত দ্রুত অ্যান্সার দিয়ে ফেলছো। 10-এর খ। আচ্ছা ও 10ই তো আছে, ওকে। আচ্ছা, পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? এটা সবার পারার কথা যে পারমাণবিক শক্তি উৎপাদন, আমরা জানি যে বর্তমানে পারমাণবিক বোমা অন্যতম একটা শক্তিধর যে দেশ, পারমাণবিক শক্তিধর দেশ যে 5টা সম্ভবত দেশ রয়েছে। তো এই পারমাণবিক উৎপাদনে যেমন আমাদের যদি পাবনার ঈশ্বরদীর বিদ্যুৎ কারখানার কথা বলতে পারি, সেখানকার ইউরেনিয়াম, সেখানকার বিদ্যুৎ উৎপাদন কি দ্বারা হয়? ইউরেনিয়াম। তো এই পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রেও সব থেকে বড় কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম, ঠিক আছে, সবথেকে বড় কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তাসনিম খুব দ্রুত অ্যান্সার দিয়েছে, তুষ্মা অ্যান্সার। আচ্ছা 11-র বি, নৌসিন তাসনিম দ্রুত আমরা অ্যান্সার পাইছি। আচ্ছা, রূপকথা রাজকন্যাও রাইট অ্যান্সার দিয়েছে 11 নম্বর। আচ্ছা, এরপর দেখো হচ্ছে 12, এই যে কোনটি নবায়নযোগ্য? একটু আগে যেটা আমি বারবার করে বলেছি, দেখছো এমসিকিউ কিন্তু আছে, এইভাবে কিন্তু আমি এর কারণে বলতেছি এই এমসিকিউটা এখানে নাই থাকতে পারতো, কিন্তু এইটা তো তোমার প্রশ্নে দিতে পারতো, তাই না? আমি এর কারণে বলছি যে এক্সপ্লেন পুরা ক্লাসটা করবে, কারণ পুরা ক্লাসে আমি ব্যাখ্যা করে দেব, আমি ব্যাখ্যা সব কিছু এক্সপ্লেন করে দিব। তোমরা হুবহু এমসিকিউ শুধুমাত্র পড়ে যদি কমন পড়ে যাও পাবা না, ওইভাবে সব কমন পাবা না, কিন্তু আমি এটা শিওর দিতে পারি তুমি অনেক এমসিকিউ পাবা ব্যাখ্যা, আমি যে ব্যাখ্যাগুলো করে দিচ্ছি সেখান থেকে এমসিকিউগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে। এর কারণে ক্লাসগুলো করবা, শুধু পিডিএফের আশায় থাকলে হবে না, ঠিক আছে? ওকে, দেখো নবায়নযোগ্য অর্থাৎ নবায়ন, একটা শক্তিকে নতুন করে আরেকটি শক্তি যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আমরা হচ্ছে নবায়ন। আমরা সৌরশক্তির কথা বলতে পারি, আমি কি বলছিলাম, নবায়নযোগ্য হচ্ছে সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য, জলবিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য, তারপরে হচ্ছে পানি বিদ্যুৎ, এটা হচ্ছে নবায়নযোগ্য, ঠিক আছে। তারপর হচ্ছে বায়ুশক্তি, বায়ুশক্তি সেটাও হচ্ছে বায়ুশক্তি, জলশক্তি এবং হচ্ছে তোমার সৌরশক্তি, এই 3টা হচ্ছে নবায়নযোগ্য, ঠিক আছে। কয়লা হবে কেন? কয়লা নবায়নযোগ্য নয়, প্রাকৃতিক গ্যাস নবায়নযুক্ত নয়, খনিজ তেল নবায়নযুক্ত নয়, নবায়নযোগ্য হচ্ছে সৌরশক্তি। যারা ভুলভাল অ্যান্সার দিচ্ছ কেন, ব্যাখ্যা ভালোভাবে শুনো, ব্যাখ্যা শুনবা ভালোভাবে। ওকে, নেক্সট আমরা দেখি কোনটি তরল সোনা। এই যে এটাও আমি বলে দিছিলাম এর আগে, মনে আছে যে তরল সোনা, অনেকে বলতে পারবো যে মধু, যে মধু হচ্ছে তরল সোনা, ঠিক আছে। 13 নম্বর অ্যান্সার দিই, 13 নম্বর অনেক সহজ, যারা ক্লাসে না একটু মেনশন দিবে এবং ক্লাস থেকে যাবে না, ক্লাস থেকে গেলে কিন্তু মাইল লাগাবো এক একজনাক, শেষ পর্যন্ত ক্লাস করবা। আচ্ছা, তরল সোনা বলা হয় হচ্ছে খনিজ তেলকে, খনিজ তেলকে তরল সোনা বলা হয়, এটা আমি এর আগেই তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, ঠিক আছে। মধু দিছে নাকি কেউ? ফাইজা রহমান, মধু, আই রে আল্লাহ রে, ছেলে পেলে যে বললাম মধু কেমনে তরল সোনা হয় রে ভাই। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, দেখো আমার ব্যাখ্যার মধ্যে কিন্তু পরবর্তীতে এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, এর কারণে বললাম যে ব্যাখ্যাগুলো করবা, ক্লাসগুলো শেষ পর্যন্ত করবা, ঠিক আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের অনলি অ্যান্ড ওয়ান, একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে পাবনার কোথায়? পাবনার হচ্ছে ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদী, ঠিক আছে। এই পাবনার ঈশ্বরদী হচ্ছে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে জেলা হিসেবে হচ্ছে পাবনায় রয়েছে এবং রয়েছে হচ্ছে ঈশ্বরদীতে, ঠিক আছে। ওকে, এরপর দেখি কয়লা কোন শিলার রূপান্তরিত শিলা, বলো, এটা গুরুত্বপূর্ণ, দেখি এটা কে পারে। কয়লা কোন শিলার রূপান্তরিত শিলা, অর্থাৎ কোন অবস্থান থেকে রূপ চেঞ্জ করে তারপর কয়লা হিসেবে আসে। আচ্ছা, অ্যান্সার দিতে দিতে আমি একটু প্রচারের স্বার্থে তোমাদেরকে বলে দিই যে দেখো আমাদের কিন্তু তোমরা সবাই জানো আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ক্লাস শুরু করব, বা এই সপ্তাহের মধ্যেই মনে হয় সামনের সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করব, সেটা হচ্ছে FRB 4.0, অর্থাৎ তোমার ফাইনাল রিভিশন ব্যাচ, ঠিক আছে। ফাইনাল
এফআরবি 4.0 ফাইনাল রিভিশন ব্যাচ, যারা এখনো মনে করো যারা কি মেরে দেখেন, যারা মনে করো যে যে এখনো তোমাদের প্রিপারেশনে ঘাটতি আছে, এখন আমার ফাইনাল শেষ সময়, আমার বেসিক থেকে একেবারে শুরু করার প্রয়োজন এবং শেষ মুহূর্তে এসে তুমি পরিশ্রম করতে পারবা। আমি আগে বলছি, তোমার যদি পরিশ্রমের মন মানসিকতা থাকে তাহলে যারা এখনো এফআরবিতে ভর্তি হও নাই, আমি বলবো তারা এফআরবি 4.0 যেটা কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে সেখানে ভর্তি হয়ে যাও। এখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার পাবা, আলাদা আলাদা লাইভ ক্লাস পাবা এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং এর পূর্বেরও বেশ কিছু রেকর্ডিং ক্লাসগুলো থাকবে, যে ক্লাসগুলো তোমরা করতে পারবা এবং তোমাদের এখানে দিতে পারবা ক্লাস শেষে এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষারও সুযোগ রয়েছে। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হয়ে যাওনি, ঠিক আছে, যারা এখনো কোর্সে ভর্তি হয়ে যাও নাই তারা একটু ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আশা করি তোমরা কেউ হতাশ হবে না। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, অফার আছে। তোমরা ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য 1 থেকে 4 নিয়েছিলাম, মানে ইয়েতে 5 পর্যন্ত ছিল, শেষ করতে পারছিলাম না। গতদিন 1 থেকে 5 ছিল না, 1 থেকে 4 পর্যন্ত নিয়েছিলাম, 5 নম্বর অধ্যায় শেষ করছে, মানে করছিলাম না। আজকে 5 থেকে শুরু করলাম, পরে আবার স্লাইড ওটাতে যাব। আচ্ছা, তাহলে কয়লা কোন শিলা রূপান্তরিত শিলা? দেখো অনেকে রাইট অ্যান্সার দিছে। তো এটা হচ্ছে উদ্ভিজ্জ এবং হচ্ছে জৈব পাললিক শিলা, অর্থাৎ আমি গতদিনও বলছিলাম যে হাজার হাজার লাখ লাখ বছর আগে যে উদ্ভিদ প্রাণী জীবগুলো ছিল তারা প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়েছিল এবং দীর্ঘ তাপ এবং চাপের ফলে সেটা রাসায়নিক বিক্রিয়া করে, কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে সয়েল বা তেল রূপান্তরিত হয়েছিল। ঠিক আছে, তেল এবং কয়লা এই সব কিছুতে জীবাশ্ম জ্বালানি হিসেবে রূপান্তরিত হয়েছিল। তো কয়লা কোন শিলা রূপান্তরিত? উদ্ভিজ এবং জৈবিক শিলার হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো সব থেকে নিম্নমানের কয়লা কোনটি? আচ্ছা, সব থেকে নিম্নমানের কয়লা আমি এর আগেও বলে দিচ্ছি, সব থেকে উচ্চমানের কয়লা হচ্ছে আন্থ্রাসাইট, কারণ এখানে 90%-এরও বেশি কার্বন রয়েছে। এবং সব থেকে দুর্বল যে কয়লা সেটা হচ্ছে পিট। এই পিট জাতীয় যে কয়লা, পিট জাতীয় কয়লা, এখানে কার্বনের পরিমাণ কম থাকে, যার কারণে এটা হচ্ছে নিম্নমানের কয়লা। ঠিক আছে, এর কারণে সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা। ঠিক আছে, 16C বলছে কি বিটুমিনাস না, জয়েন্ট কি প্রিয়ন্তিকা নাকি, এই বাবা রাইট অ্যান্সার দিয়েছে। তুমি ভুল, আকাশ রাইট অ্যান্সার দিয়েছো, নীল প্রজাপতি ভুল অ্যান্সার দিয়েছো, তুষ্মি 16 গ ভুল, ফায়জা গ ভুল। ঠিক আছে, পিট জাতীয় যে কয়লা সেটা হচ্ছে তোমার, পিট জাতীয় কয়লা হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো হচ্ছে ওপেক কি? যে সকল দেশগুলা তেল উত্তোলন করে থাকে, ঠিক আছে, যে সকল তেলগুলা পেট্রোলিয়াম উত্তোলন করে থাকে, তেল উত্তোলন করে, সেই সকল দেশের একটি সংস্থা হচ্ছে ওপেক। সেই সকল দেশের সংস্থা কি? ওপেক। ঠিক আছে, সেই সকল তেল হচ্ছে, সে সকল তাদের নিয়ে ওপেক গঠিত হয়। এই ওপেক যে গঠিত হয়, সে ওপের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, ভিয়েনা হচ্ছে ওপেকের সদর দপ্তর। আচ্ছা, এরপর হচ্ছে ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, দেখলাম। আচ্ছা, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ, এটা আমি এর আগেই বলে দিয়েছি, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ রয়েছে হচ্ছে কাপ্তাই হচ্ছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট দেখি যে প্রাকৃতিক গ্যাস থেকে কোন সার উত্তোলন করা হয়।
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে সার উত্তোলনে কোন খনিজ সম্পদ সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, সব থেকে বেশি হয় সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়াতে তৈরিতে সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং আরেকটা যেটা মাথায় রাখবা, ইউরিয়া সার হচ্ছে মাটির নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। কি পূরণ করে? নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে হচ্ছে প্রাকৃতিক তোমার ইউরিয়া সার নাইট্রোজেনের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে 19 নাম্বার গেল। এরপর এই হচ্ছে মোটামুটি তোমার পঞ্চম অধ্যায় হচ্ছে শেষ। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা খনিজ সম্পদ। এখন আমরা 6 থেকে আলোচনা করব জোহা, স্লাইড কই আছে গো? ওটা ছিল, ব্যাকে গেলাম, ডাবল ব্যাক হয়ে গেল নাকি? নেটওয়ার্ক ড্রাইভে যান, নেটওয়ার্ক এই ড্রাইভ, যে ওটাই 6 থেকে 9 তো। আচ্ছা, এখন আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। এটা কোন সাবজেক্টের ক্লাস? এটা হচ্ছে জিওগ্রাফির উরুফে হচ্ছে ভূগোল বা পৃথিবীর জ্ঞান নিয়ে আমরা আলোচনা। ঠিক আছে, এখন আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় শিল্প থেকে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসের বাইরে গেলে কিন্তু ঘাড় পাকানি খাবা। ক্লাস করো, কাম কাজ নাই, শুয়ে থেকে খালি ক্লাস করো। ওকে, তাহলে দেখো শিল্প আমরা নিয়ে আলোচনা করব। এখন বলো, কোন শিল্পকে সকল শিল্পের মা বা ভিত্তি শিল্প বলা হয়? অর্থাৎ প্রত্যেকটা শিল্প, তুমি যে কোনো শিল্প, তাঁত শিল্প বলো, তুমি কাগজ শিল্প বলো, তুমি সার শিল্প বলো, তুমি বস্ত্র শিল্পের কথা বলতে পারো, প্রত্যেকটা শিল্পের মা বা ভিত্তি শিল্প, অর্থাৎ কোন শিল্প ছাড়া অন্য কোনো শিল্প গঠিত হয় না। ঠিক আছে, অন্য কোনো শিল্প গঠিত হয় না। বলো, বস্ত্র শিল্প হচ্ছে সকল শিল্পের ভিত্তি। কে বলছে রে এটা? বাপ্পি, বড় ভাই বাপ্পি। ক নাম্বার কেমনে হয়? দেখো, লৌহ ও ইস্পাত শিল্প, লৌহ শিল্প ছাড়া তুমি অন্য কোনো শিল্প গড়েই তুলতে পারবা না। তুমি বস্ত্র শিল্প তৈরি করতে যাবা, বস্ত্র শিল্পের জন্য তোমার মেশিন প্রয়োজন হবে, ঘরবাড়ি নির্মাণ করতে হবে, এইগুলোর জন্য আবার কি প্রয়োজন হবে? এই শিল্প কারখানার জন্য তোমার প্রয়োজন হবে হচ্ছে লোহা। ঠিক আছে, তো এর কারণে প্রত্যেকটা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে এবং শিল্পের মা হিসেবে হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্প। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, যে একটি যুগের পরিবর্তন হয়ে গেছে হচ্ছে লৌহ আবিষ্কারের মাধ্যমে। আমরা প্রস্তর বা তোমার পাথর যুগ থেকে লৌহ বা আধুনিক সভ্যতার ভিত্তি, এখানে আরেকটা কথা বলা হয় যে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কোন শিল্পকে? আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় হচ্ছে লৌহ এবং হচ্ছে ইস্পাত শিল্পকে। ঠিক আছে, আশা করি ভুল আর হবে না। অনেকে ভুল অ্যান্সার দিয়েছ। ওকে, তারপর দেখি যে বস্ত্র শিল্পের জন্য কোন ধরনের জলবায়ু উপযোগী। আমরা জানি যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কিছু নিয়ামক প্রয়োজন। কয়টি নিয়ামক? 3টি নিয়ামক প্রয়োজন। শিল্প গড়ে তোলার ক্ষেত্রে 3টি নিয়ামক প্রয়োজন। একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক প্রয়োজন, অর্থনৈতিক নিয়ামক প্রয়োজন এবং হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক প্রয়োজন। ঠিক আছে,
তো তিনটে এই নিয়ামকের মধ্যে প্রাকৃতিক কিছু নিয়ামক প্রয়োজন, ঠিক আছে, যার মধ্যে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে একটি হচ্ছে জলবায়ু, যে সেখানকার টেম্পারেচার, সেখানকার বৃষ্টিপাত, এই যাবতীয় অবস্থাগুলো আমাদের প্রয়োজন হয়। তো বস্ত্র শিল্পের জন্য কোন ধরনের জলবায়ু সব থেকে উপযোগী? বস্ত্র শিল্পের জন্য সব থেকে যে জলবায়ুটা সব থেকে বেশি উপযোগী সেটা হচ্ছে আর্দ্র ও স্যাঁতসেঁতে জলবায়ু। আর্দ্র ও স্যাঁতসেঁতে জলবায়ু, চরম ভাবাপূর্ণ না, শীতল জলবায়ু না, শুষ্ক জলবায়ু না, আর্দ্র এবং স্যাঁতসেঁতে যেখানে জলবায়ু সেখানে বস্ত্র শিল্পের জন্য সব থেকে বেশি উপযোগী, ঠিক আছে। আচ্ছা, অনেকে এটাতে ভুল অ্যান্সার দিয়েছে, আর্দ্র জলবায়ু শুনতে খুব ভালো লাগছে এর কারণে দিয়েছো। এই যে নীল প্রজাপতি 3 ক, তারপর হচ্ছে মধুমণ্ডল 3 ক, উত্তর হবে হচ্ছে 3 গ, ঠিক আছে। নিষ্ঠুর তুমি নাকি সরি নুস্টার তুষ্মি, আমি হচ্ছে নিষ্ঠুর তুমি নাকি বাবা, যাই হোক। মৃদুলা বিশ্বাস রাইট অ্যান্সার দিয়েছে, মারুফ রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, ম্যানচেস্টার ইংল্যান্ডের ম্যানচেস্টার, যেটা এই ম্যানচেস্টার শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত? তোমরা একটা ম্যানচেস্টার হয়তো বা ইউনাইটেড নাম শুনে থাকবা, ম্যানচেস্টার চেলসির নাম শুনে থাকবা, ম্যানচেস্টার ইউনাইটেড যেটা বলা হচ্ছে, এই ম্যানচেস্টার একটা হচ্ছে শহর, ইংল্যান্ডের একটা শহর। তো এই শহরটা কি জন্য বিখ্যাত? এই শহরটা কি জন্য বিখ্যাত? আচ্ছা, 4 দেখি বি অ্যান্সার দিছ, নীল প্রজাপতি ক দিছ, হাবিবা আবার গ দিছ, কলি এতক্ষণ কইছিলা বাবা তুমি, কলির ক ফুটবল, খ ক খ কেউ দিছে। আচ্ছা দেখো, ম্যানচেস্টার শহর যে শিল্পের জন্য সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে কার্পাস বা হচ্ছে বয়ন শিল্প, ঠিক আছে। কার্পাস বা হচ্ছে বয়ন শিল্পের জন্য হচ্ছে বিখ্যাত হচ্ছে ম্যানচেস্টার, ঠিক আছে। ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব হয়, মনে আছে তোমরা পড়ছো কিনা, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় এবং এই শিল্প বিপ্লবটা সর্বপ্রথম লাগে হচ্ছে বস্ত্র খাতে। কোথায়? বস্ত্র খাতে সর্বপ্রথম শিল্প বিপ্লবের ছোঁয়াটা লাগে, এই ম্যানচেস্টার শহর হচ্ছে তার মধ্যে একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর দেখি যে চিনি শিল্পের প্রধান কাঁচামাল। এটা তো আর এক্সপ্লেন করার দরকার নেই, চিনি শিল্পের প্রধান কাঁচামাল আখ, এটা আমরা সবাই জানি, এটা দরকার নেই। আচ্ছা, এরপর বলো যে জাপানের ওসাকা শহরকে কি বলা হয়? জাপানের ওসাকা শহরকে কি বলা হয়? জাপানের একটা অন্যতম বড় শহর হচ্ছে ওসাকা শহর। অনেক হাসান কমেন্ট করছো, মেয়ের কমেন্ট পড়ো না, তোমার আইডির নামটা মেয়ের নাম করে দিও, তাহলে তোমার কমেন্ট পড়বো। আচ্ছা, জাপানের ওসাকা শহর, কোসাইখানা নাকি কে দিছে রে বাবা? ফাইজা, কিসের কোসাইখানা হবে? পৃথিবীর কোসাইখানা কিসের? কোসাইখানা কই চেষ্টা আসলো। প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে জাপানের ওসামাকে, কোসাইখানা কই থেকে আসলো রে ভাই? আচ্ছা, যাই হোক, লৌহ ইস্পাত শিল্পের জন্য নিচের কোন কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? দেখো, এর আগে কিন্তু আমি বললাম যে লৌহ ইস্পাত যেটা, সেটা কিন্তু আমরা সরাসরি ওইভাবে পাই না। লৌহ ইস্পাত শিল্পের জন্য সব থেকে যে কাঁচামালটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আকরিক লোহা। আকরিক লোহা থেকে আমরা ইয়েটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে না? সরি, এখানে সবগুলো অ্যান্সার আছে। আচ্ছা, কাঁচামাল হিসেবে লৌহ, আকরিক, তারপর হচ্ছে কয়লা। হ্যাঁ, আমরা লোহাটাকে পোড়ানোর জন্য লোহাটাকে আগুনে দহন পোড়ানো গলানোর জন্য সব ব্যবহৃত হয় হচ্ছে কয়লা, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, সবকিছু। এর কারণে উত্তর হবে হচ্ছে উপরে সবগুলো, অর্থাৎ 7-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, ঠিক আছে। 7-এর অ্যান্সার হবে ঘ, আমি মিস করছিলাম, ঘটা দেখতে পাইনি লৌহ ইস্পাত শিল্পের দিকে। আচ্ছা, লৌহ ইস্পাত শিল্পকে লোহাকে শক্ত করতে কি ব্যবহৃত হয়? লৌহ ইস্পাত শিল্পকে আমরা লোহাকে, সে লোহার গুণগত মানটা বৃদ্ধি করার জন্য এবং সেটাকে আরো শক্ত করার জন্য, নীল প্রজাপতি, বন্যারানী, তুষ্মি রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, লোহা ইস্পাতকে শক্ত করতে ব্যবহৃত হয় হচ্ছে ম্যাঙ্গানিজ দ্বারা সেটা আরো শক্ত করা হয়। অর্থাৎ দেখো,
শিল্পের অবস্থানের প্রধান অর্থনৈতিক নিয়ামক কোনটি? শিল্পের অবস্থানের প্রধান অর্থনৈতিক নিয়ামক, বলো। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন। বলো প্রধান অর্থনৈতিক নিয়ামক কোনটি? এটা অ্যান্সার আমি সবার থেকে নেব। 13 নম্বর। তেরো অ্যান্সার দাও, 13। আচ্ছা, মূলধন্য বাজার, এখানে একটু ব্যাখ্যাটা শুনে নাও ভালোভাবে। দেখো এইখানে কিন্তু বলছে এই প্রত্যেকটাই কিন্তু নিয়ামক, এই প্রত্যেকটাই নিয়ামক। এখানে কিন্তু বলছে অর্থনৈতিক নিয়ামক। জলবায়ু এটা কি নিয়ামক? এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। এরপরে আসো কাঁচামাল, কাঁচামাল কোন ধরনের নিয়ামক? কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, ঠিক আছে। এরপর ভূপ্রকৃতি, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। কিন্তু মূলধন বাজার, তারপর হচ্ছে পরিবহন, এই সবগুলাকে বলা হয় হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, ঠিক আছে। তো এর 100%, হ্যাঁ, নীল প্রজাপতি, সুমাইয়া রাইট অ্যান্সার দিয়েছি আমরা। সুমাইয়া, প্রভাতী নদী। আচ্ছা, এরপর রেশম বা সিল্ক শিল্প কোন ধরনের কাঁচামাল ভিত্তিক? বলো রেশম বা সিল্ক শিল্প, তোমরা যারা রেশম শিল্প বা সিল্ক শিল্প সম্পর্কে জানো, রেশম শিল্প বা কাঁচামাল তোমরা সবাই জানো যে রেশম শিল্প হয় হচ্ছে গুটি পোকা, রেশমের রেশম পোকা দ্বারা। রেশম যে গুটি পোকা আছে, এই গুটি পোকা ব্যবহার করে কিন্তু এই রেশম বা সিল্ক শিল্পটা গড়ে ওঠে, ঠিক আছে। এবং এই রেশম গুটি কি? এটা হচ্ছে একটি প্রাণীজ, ঠিক আছে। এটি হচ্ছে একটি প্রাণীজ, এটা কোনো রাসায়নিক নয়, এটা কোনো বনজ সম্পদ না, এটা হচ্ছে প্রাণীজ ভূমিকা পালন করে। এর কারণে এটার উত্তর হবে হচ্ছে রাসায়নিক। কে উত্তর বলছে? 14 ঘ ভুল অ্যান্সার। যারা ঘ অ্যান্সার দিয়েছো ভুল অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে প্রাণীজ, খ প্রাণীজ হবে হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখি যে কোনটি ভারী শিল্পের উদাহরণ? কোনটি ভারী শিল্প উদাহরণ? এটা সহজ, জাহাজ শিল্প, এটা হচ্ছে ভারী শিল্পের মধ্যে পড়ে, এটা তো আর ব্যাখ্যা করার দরকার নাই। আচ্ছা, এটা দেখো যে ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নওশিন তাসনিম বি অ্যান্সার। আচ্ছা, গুড, ভালো অ্যান্সার। আমরা 16 নম্বর অ্যান্সারটা নিই। ভারতের কোন শহরকে ম্যানচেস্টার বলার কারণ হচ্ছে ভারতের কোন শহরে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। ভারতের কোন জায়গাটা, কোন শহরটা তোমার বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আমরা ম্যানচেস্টার বলবো, ঠিক আছে। আচ্ছা, দেখি ভারতের আহমেদাবাদ যেটা রয়েছে বা আহমেদাবাদ, সেটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 15 যারা খ অ্যান্সার দিয়েছো, 15 না তো, এটা তো ছিল হচ্ছে কত, 16 যারা খ অ্যান্সার দিয়েছো, নিষ্ঠুর তুষ্মি রাইট অ্যান্সার দিয়েছো। নীল প্রজাপতি ক ভুল অ্যান্সার দিয়েছো। সুমাইয়া ভুল দিয়েছো। অবনী রাইট অ্যান্সার। আচ্ছা, এটা কি বলছিলাম? কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। কাগজ কোন শিল্প থেকে আসে? কাগজ শিল্পটা গঠিত হয় মূলত বাঁশ, কাঠ, বিভিন্ন ধরনের গাছ, আখের ছোবড়া, এই সকল পণ্য দ্বারা এগুলাকে প্রসেসিং করে, প্রক্রিয়াজাত করে, এই সব কিছু থেকে বাঁশ, কাঠ, এগুলা থেকে আমরা তোমরা কাঁচামাল, এখানে তো আখের ছোবড়া, সেটাও কাগজের কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি বাঁশ ও কাণ্ড হচ্ছে উত্তর, 17 খ, ঠিক আছে। আচ্ছা, নদী, বন্যারানী, মারুফ রাইট অ্যান্সার দিয়েছি। মন্ডল 17 খ রাইট অ্যান্সার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, চিনি শিল্পে কেন আখ উৎপাদন অঞ্চলের কাছে গড়ে ওঠে? দেখো এটা কেন গড়ে ওঠে? সহজ হিসাব এটা, যে আখ পচনশীল ও ওজন হ্রাসকারী পণ্য না। আখ, এটা বলো চিনি শিল্প কেন, যেখানে আখ উৎপাদন করা হয়, যেখানে আখ আছে সেখানে কেন চিনি শিল্প গড়ে ওঠে? বলো। কারণ আখ হচ্ছে একটি পচনশীল, তুমি এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেতে গেলে সেটা পচে যাবে এবং ওজন হ্রাসকারী পণ্য, অর্থাৎ অনেক ওজন থাকে,
এবং মানে আখ থেকে যে পরিমাণ আখ থাকে সেখান থেকে চিনি খুব কম পরিমাণ বের হয়, যার কারণে এটা হচ্ছে তো ঠিক আছে। নুস্তার হবে ভাইয়া তুষ্মি, আর হলো নিষ্ঠুর তুষ্মি, রাগ করো না বাবা, নুস্তার তুষ্মি, ঠিক আছে, রাগ করো না রাগ করো না। আচ্ছা 18 হচ্ছে যারা খ দিয়েছো রাইট অ্যান্সার দিয়েছো, আমি দেখতে পাচ্ছি কুন্ডু চৌধুরী নদী রাইট অ্যান্সার দিয়েছে, আমজাদ রাইট অ্যান্সার, মারুফ কি কয় জানা থাকতে তো চলে যাও কি। আচ্ছা এরপর দেখো হচ্ছে সেবামূলক শিল্প কোনটি, অর্থাৎ কোনটি দ্বারা সেবা কার্য, চিনি শিল্প, বস্ত্র শিল্প না, পর্যটন শিল্প একমাত্র সেটা যেটা হচ্ছে সেবামূলক কাজ, ঠিক আছে, পর্যটন শিল্প। ওকে, এরপর খনিজ সার ইউরিয়া তৈরিতে বাংলাদেশের প্রধান কাঁচামাল কোনটি, এই যে দেখো সেম প্রশ্নটাই উল্টায় এবার দিছে, কিন্তু সেম প্রশ্নটাই উল্টায় দিয়ে দিছে, ঠিক আছে। যে খনিজ সার ইউরিয়া, এটা আমি বলছি যে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এবং প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো যে শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়, এটাও আমি বলে দিছি যে সর্বপ্রথম অষ্টাদশ শতাব্দীতে, কবে, অষ্টাদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, সেটা হচ্ছে ইংল্যান্ডে, এবং সেটা সর্বপ্রথম যেখানে লাগে সেটা হচ্ছে বস্ত্র খাতে, বস্ত্র খাতে সর্বপ্রথম শিল্প বিপ্লবটা হয়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখি কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম, লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম কোন দেশ, লৌহ উত্তোলন এবং ইস্পাত শিল্পে প্রথম, লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম হচ্ছে চীন, আমি বলছি এর আগেও, লৌহ ইস্পাত শিল্পে প্রথম হচ্ছে চীন, ঠিক আছে। আচ্ছা সুইটি বিশ্বাস রাইট অ্যান্সার দিয়েছে, আইবু আক্তার রাইট অ্যান্সার, ইংল্যান্ড, গুড। চিং চং চুং তুমি এসেছো বাবা, চিং চং চুং ইংল্যান্ড, আচ্ছা 25-এর ইংল্যান্ড। ওকে দেখো কোন দেশটি লৌহ ইস্পাত শিল্প প্রথম, চীন, সেটা তো বললাম। আচ্ছা বাংলাদেশের রপ্তানি আর প্রধান উৎস, এটার অ্যান্সারটা আমি নিই, 88 নাম্বার, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করে কোথায় থেকে, বলো 88 নাম্বার, 88, 88তে 88, 88 নাম্বার। আচ্ছা চীন ওটা বাদ দাও, এটা আসো 88 88তে আসো, নাম্বার একটু এলোমেলো দেওয়া আছে, নাম্বার একটু এলোমেলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি, বাংলাদেশের সব থেকে বেশি রপ্তানি করে কোনটি, আচ্ছা রাইট অ্যান্সার দেখি কিসের, নৌসিন তাসনিম বা নিষ্ঠুর তাসনিম, তুমি চোখে একটু বেশি দেখতেছো। আচ্ছা আচ্ছা চিংচং কারিমা। আচ্ছা পোশাক শিল্প, আমরা সব থেকে বেশি পোশাক শিল্প, এবং পোশাক শিল্পের আমাদের প্রধান বাজার, এটা একটু ভালো করে আমাদের জানা দরকার। পোশাক শিল্প আমরা সব থেকে বেশি রপ্তানি করি হচ্ছে ইউএসএতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেতে, আমরা এটা হচ্ছে আমাদের সব থেকে বড় বাজার, সব থেকে বড় বাজার হচ্ছে ইউএসএ, ঠিক আছে, এখানে আমরা সব থেকে বেশি রপ্তানি করে থাকি পোশাক শিল্প। আচ্ছা এরপর নেক্সট 89, যে কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশ কোনটি, অর্থাৎ কার্পাস বয়ন শিল্প যেটা রয়েছে, এটা সহজ প্রশ্ন, যে কার্পাস বয়ন শিল্পের শীর্ষ স্থানে রয়েছে সেটা হচ্ছে চীন, এটা আমি বলছি এর আগেও, চীন। আচ্ছা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি, এটা সহজ হিসাব, যে সেখানে কাঁচামালের অভাব, সেখানে যেহেতু বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, সেই জায়গার কথা বলছে, সেখানে কেন, কারণ সেখানে কাঁচামাল নাই, এর কারণে, সোজা হিসাব, এটা তো আর ব্যাখ্যার দরকার নেই। আচ্ছা বাংলাদেশের সিলেটে শিল্পের প্রধান সিমেন্ট শিল্প, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি, এটা বলো 91 নাম্বার, এটার অ্যান্সার দাও, যে সেটা সিমেন্ট শিল্পটা রয়েছে, বাংলাদেশের আধুনিকতার ভিত্তি হচ্ছে সিমেন্ট শিল্প, সেই সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে কোনটি সব থেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর, ঠিক আছে, চুনাপাথর হচ্ছে বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। ওকে
লাস্টটা 90 এর গ দিছি, 90 91 সি। আচ্ছা, রাইট অ্যান্সার দিয়েছি। নীল প্রজাপতি, সুমাইয়া, অনেকে রাইট অ্যান্সার দিয়েছি। চিংচং উং, কারিমা, ঘ রাইট অ্যান্সার। ওকে, এখন আমরা সপ্তম অধ্যায়ে যাব। বাংলা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সম্মত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, 7 নাম্বার, 2 নাম্বার যেটা, বাংলাদেশের দীর্ঘতম রেলপথ কোনটি? বাংলাদেশের সব থেকে দীর্ঘতম যেটা রেলপথ রয়েছে সেটা হচ্ছে ট্রান্স এবং সাইবেরিয়া, অর্থাৎ রাশিয়ার ট্রান্স এবং সাইবেরিয়া। খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এইটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রেলপথ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি যে কোন পরিবহন ব্যবস্থাকে বাংলাদেশের সব থেকে সস্তা এবং সাশ্রয়ী রেলপথ বলা হয়, বলো। 3 নম্বর বলো যে কোন পরিবহন ব্যবস্থাকে সব থেকে সস্তা এবং সাশ্রয়ী। পরিবহন ব্যবস্থা হচ্ছে 3 প্রকার। পরিবহন ব্যবস্থা হচ্ছে, তোমরা একটু এটার অ্যান্সার দাও, আমি বলে দিই। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা হচ্ছে 3 প্রকার। এই যে একটা হচ্ছে সড়ক পথ, রেলপথ এবং একটা হচ্ছে স্থলপথ। লিখে দিই, স্থলপথ, জলপথ, আর 3 নম্বর হচ্ছে আকাশপথ, ঠিক আছে। এইটা হচ্ছে বাংলাদেশের 3 পথ। স্থলপথকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ, ঠিক আছে। জলপথকে আবার 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে সমুদ্র পথ, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি পথ। এখন বলো স্থলপথ অর্থাৎ তোমার ওই সড়কে বাস, ট্রাক, এটা। তারপর হচ্ছে রেলপথ, তো রেল লাইনের সেবা আমরা জানি। জলপথ, আর 4 নম্বর হচ্ছে আকাশপথ। এর মধ্যে সব থেকে সস্তা, সব থেকে কম খরচে যাতায়াত করা যায় কোন পথে? আচ্ছা, অবনী বি অ্যান্সার, বি কি দিছো? রেলপথ। মানে যে যেখানে সোর্সে কম টাকায় সে সেইটা দিচ্ছে নাকি? যে প্রভাতী নদী দিচ্ছে ক, সড়ক পথ, সে মনে হয় রেলেও চড়েনি। আচ্ছা, কনফিউজ। সব থেকে সস্তা এবং সব থেকে কম খরচ, সব থেকে কম খরচ হচ্ছে জলপথ। সব থেকে কম খরচ হচ্ছে জলপথ। আমাদের এদিকে জলপথ তোমরা খুব একটা নাই তো উত্তরবঙ্গে। জলপথ হচ্ছে বরিশালে, ওই যে লঞ্চে চড়ে যারা যায় না, ওই যে একটা গান আছে না যে বরিশালের লঞ্চে উঠে লইব কেবিন রুম, ওই যে কেবিন রুম অর্থাৎ তোমার লঞ্চের যেটা যাতায়াত জলপথ, সেটা হচ্ছে সব থেকে দুর্বল। আকাশপথ কে বলছে রে? চিংচং উং। তো আকাশপথ হচ্ছে জলপথ হচ্ছে সব থেকে সস্তা পরিবহন ব্যবস্থা। আচ্ছা, এখন দেখো হচ্ছে সুয়েজ খাল। এখানে কিছু ব্যাখ্যা বলে দিই। সুয়েজ খাল বর্তমানে আছে হচ্ছে মিশরের অধীনে। কার অধীনে? মিশরের অধীনে। এবং সুয়েজ খাল জাতীয়করণ করা হয় হচ্ছে 1956 সালে। 1956 সালে জাতীয়করণ করা হয়, ঠিক আছে। 1956 সালে এটা কি করণ করা হয়? জাতীয়করণ করা হয়। আচ্ছা, তো এই যে সুয়েজ খাল, এটা কিন্তু একটা কৃত্রিম খাল। এটা সব থেকে বড় পৃথিবীর মধ্যে সব থেকে বড় কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল, ঠিক আছে। তো এই সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার দেখি কে রাইট অ্যান্সার দিতে পারে। ফাইজা বলছে গ, নওসিন তাসনিম বলছে খ,
খ গ খ গ প্রিয়ান্তিকা বন্যা রানী বলেছে গ। নানান মুনির নানান মতবাদ, নানান ধরনের মত আছে। ইয় 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 এই ভিডিওটা ভাই এডিট করে দিলাম, দেখছেন? ইমোশনাল গান লাগাইতে ফানি লাগছে। এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে উলেম, কি কয় সেই মাওলানা, যিনি না আসলে হয়তোবা এই বাংলাদেশ স্বাধীন হতো না, ভাষা আন্দোলন হতো না, 24-এর আন্দোলন হতো না। একটু টিপস দেন ভাই, কিভাবে আমরা ক্লাস নিতে পারি। কিসের টিপস ভাই? আপনি সিনিয়র পারসন, আপনি দিবেন ভাই। আপনার বড় ভাই মানুষ, টুপি খুলে ক্লাস নিতে হবে, টুপি পরে ক্লাস নেওয়া যাবে না। তোমরা কি ইয়ো হানি সিংহা পাবেল ভাইকে চিনো? ভাই পড়ান। দেখো, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করে? এখন এই প্রশ্নটার মধ্যে একটা ভুল আছে। খাল তো খালি, এটা কেন যুক্ত করবে? খাল তখন হয়। দেখো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের রাবি ভাই কি বলছে আমি জানি না, প্রশ্নে কিন্তু ভুল আছে একটা। এখানে বলছে সুয়েজ খাল কোন দুইটা সাগরকে যুক্ত করবে। ভাই খাল খালি, খাল হচ্ছে আমার বাড়ির পাশের মরা খাল। খাল হচ্ছে তোমার, তুমি থুতু ফালাইলে যে জমাগুলো জমে যায়, অনেকগুলো পানি জমে যায়, ওটা একটা খাল। তো এগুলো হ্যাঁ, তো খাল কেন দুইটারে যুক্ত করবে? তো এটা প্রশ্নের মধ্যে ভুল আছে, এই জন্য আমি উত্তর বলতেছি না, ঠিক আছে? এটা স্কিপ, এটা পরীক্ষা হলে আসবে না, বাদ। আচ্ছা ঠিক আছে, তাও উত্তর একটা যদি মানে দিতে হবে আমরা বাধ্য দেওয়ার জন্য, তো উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে ভাই ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করা, মানে দুইটা সাগর, একটা হচ্ছে ভূমধ্য মানে ভূমির মধ্যখানে যে সাগরটা, আর একটা হচ্ছে লোহিত সাগর মানে লোহার যেই সাগরটা আছে আর কি, অনেকগুলো লোহা একত্রে রাখিয়ে দিছে, ওই সাগরটা হচ্ছে লোহিত সাগর, ঠিক আছে? তো এই দুইটা সাগরকে যুক্ত করে। তারপরে পরের প্রশ্ন বলছে আকাশপথের প্রধান দুইটা সুবিধা কি? এটাও একটা মানে ফালতু প্রশ্ন, এটার কোনো উত্তরই নেই। আকাশে কি আবার পথ আছে নাকি? পথ রাস্তায়, ঘাটে, মাঠে, খেতে, আকাশে আবার পথ কিসের ভাই? আকাশ পথ যদি নাই থাকতো তাহলে কেন বললো এই পথ যদি না শেষ হয়? স্থলপথ, জলপথ সব পথে শেষ হয়, আকাশ পথ শেষ হয় না। এর কারণে তো বলেছি পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না, তুমি বলো না, আপনি যান। আচ্ছা, তো ক্লাসের মধ্যে একটু মজা ফাইজলামো না করলে হয় না। আচ্ছা, তো এর আগে আমরা যেটা সুয়েজ খাল, আমি যেটা বললাম যে সুয়েজ হচ্ছে মিশরের অধীনে বর্তমানে রয়েছে এবং এটা জাতীয়করণ করা হয় হচ্ছে 1956 সালে। এবং সুয়েজ খাল সব থেকে বড় বৃহত্তম যে কারণে খাল, এবং এই খালটা হচ্ছে কৃত্রিম খাল, এটা মানুষ তৈরি করেছে, মানুষ খুঁড়ে খুঁড়ে বানাইছে। তো এর কারণে সুয়েজ খালটা একটু গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত যে সাগরটা রয়েছে সেটাকে একত্রিত করে, ঠিক আছে? আচ্ছা, তো আকাশপথের প্রধান সুবিধা কোনটা? আমরা জানি যে আকাশপথটা রয়েছে সহজে চলাচলের ক্ষেত্রে, মানে দ্রুতগামী যদি বলা হয় তাহলে হচ্ছে আকাশপথ হচ্ছে বিখ্যাত। আকাশপথে কম খরচ অবশ্যই না, অধিক পণ্য বহন করতে পারি আমরা আকাশপথে, অবশ্যই এটাও ভুল। দ্রুততম সময়, গুড, এইটা হচ্ছে একমাত্র আমরা দ্রুততম একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য আকাশপথ ব্যবহার করেন, কারণ আকাশপথ জ্যামের অসুবিধাটা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট আমরা দেখি যে বাংলাদেশের প্রথম রেলপথ কত সালে চালু হয়? বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ, আমার উপরে অ্যান্সার হবে, তুমি যেটা বলছো সেটাই। আচ্ছা, তো আমরা দেখি বাংলাদেশের প্রথম রেলপথ সম্ভবত লর্ড ডালহৌসির সময়, ইতিহাসের লর্ড ডালহৌসির সময় সর্বপ্রথম 1862, সম্ভবত লর্ড ডালহৌসি, যারা ইতিহাসের আছে তারা একটু বললো যে লর্ড ডালহৌসি হবে কিনা। 1862 সালে দর্শনা থেকে কুষ্টিয়া এই রেলপথটা বাংলাদেশের সর্বপ্রথম চালু হয়। এটা হচ্ছে ব্রিটিশ আমলে, এটা কথা মাথায় রাখবো, এটা হচ্ছে ব্রিটিশ আমলে, ঠিক আছে? ভাইয়া কেউ একজন খুব সহজ প্রশ্ন করছে, উত্তর দেন। কি প্রশ্ন ভাইয়া? সালের 15 অক্টোবর। আচ্ছা গুড, কে বলছে এটা? খুব ভালো, সুমাইয়া। শব্দ হইতেছে, কিসের শব্দ হইতেছে বাবা? আচ্ছা, যার বি অ্যান্সার দিয়েছে রাইট অ্যান্সার দিয়েছি। ওকে, বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ, তোমরা একটা কথা মাথায় রাখবা, সব থেকে বড় সাগর যেটা, বড় সাগর কিন্তু প্রশান্ত, ঠিক আছে? তবে
সব থেকে যদি বলে যে বাণিজ্যিকভাবে সব থেকে বেশি ব্যবহার হয় কোনটা, সব থেকে বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ কোনটা, তাহলে সেটা হচ্ছে আটলান্টিক। সেটা হচ্ছে আটলান্টিক। কারণ আটলান্টিক মহাসাগরে যদি তোমরা অবস্থান দেখো, আটলান্টিক মহাসাগরের দুই পাশে রয়েছে 4টা মহাদেশ। এই পাশে উত্তর আমেরিকা, নিচে দক্ষিণ আমেরিকা, এই পাশে ইউরোপ, নিচে আফ্রিকা। 4টা মহাদেশ এই আটলান্টিক মহাসাগরকে ঘিরে রয়েছে এবং এই আটলান্টিক মহাসাগর দিয়ে সব থেকে বেশি বাণিজ্যিক যাতায়াত, জলপথে সব থেকে বেশি বাণিজ্যিক যাতায়াতগুলো সংগঠিত হয়, ঠিক আছে। এবং এটা সব থেকে ব্যস্ততম, যার মধ্যে এখানে আবার আটলান্টিককে 2টা ভাগে ভাগ করছে। আমরা রাইট অ্যান্সার হচ্ছে উত্তর আটলান্টিক। উত্তর আটলান্টিক সব থেকে বেশি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার কারণে এটা সব থেকে বেশি ব্যস্ততম থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা দেখো উত্তর আটলান্টিক। আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে কি বলে? আমরা সেটা জানি ই কমার্স, এটা তো আমরা সবাই জানি। ইলেকট্রনিক্স কমার্স বা হচ্ছে ই কমার্স বলা হয় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় কোনো রেলপথ নাই? বাংলাদেশের কোন জেলায়? এইটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই? রাজশাহী না? রাজশাহী যে এইখানেই আছে, আমি যেখানে ক্লাস নিয়েছি এখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরেই এই যে রেলপথটা রয়েছে, ঠিক আছে, ভদ্রা যেন। খুলনায় না? খুলনায়ও আছে রেলপথ, আছে খুলনায়। সিলেটেও আছে। একমাত্র বরিশাল বিভাগ, 13 নম্বরটা অ্যান্সারটা তোমরা একটু দিও। বরিশাল বিভাগের নাই, আছে, সরি, বরিশালতে একমাত্র রেলপথ নাই, কারণ সেটা হচ্ছে নিম্নভূমি এবং প্রচুর নদী, ঠিক আছে, প্রচুর নদী এবং নিম্নভূমি হওয়ার কারণে বরিশাল জেলায় কোনো রেলপথ নাই, অর্থাৎ এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে বরিশাল, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো পদ্মা সেতু হওয়ার কারণে সেটা এখন কিন্তু প্রকল্পাধীন আছে, সেটা একটু দেখো। আচ্ছা, সিল্ক রোড কোন দেশের সাথে সম্পর্কিত? ঠিক আছে, সিল্ক রোড কোন দেশের সাথে সম্পর্কিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। সিল্ক রোড হচ্ছে চীনের সাথে জড়িত, ঠিক আছে। সিল্ক রোড হচ্ছে চীনের সাথে। 13 বি এমিন মারুফ। মাদারীপুর কই থেকে আসলা বাবা? মাদারীপুর অপশন নাই। আচ্ছা, এরপর দেখো নারায়ণগঞ্জ কোন নদীর তীরে? ঠিক আছে, বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা হচ্ছে ঢাকা। যদি বলা হয়তো যে ঢাকা কোথায় তীরে, তাহলে সেটা হচ্ছে বুড়িগঙ্গা। কিন্তু নারায়ণগঞ্জের কথা বলছে, নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে। নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি দূরত্ব বেশি কোন তোমার রেলপথটি কোনটা সবথেকে? এটা একটু টাফ কোশ্চেন, তোমরা অনেকে আচ্ছা তুমি এগুলো আচ্ছা উল্টাপাল্টা না দিয়ে আমরা ক্লাস করি, ঠিক আছে। বাবার রাজকন্যা আসছে, বাবারে বাবা আমাদের মাঝে। আচ্ছা, সব থেকে বেশি হচ্ছে ঢাকা এবং কুমিল্লা, এটা হচ্ছে সব থেকে দীর্ঘ রেলপথ, ঠিক আছে। আচ্ছা, এরপর স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহন কোনটা করা যায়? এইবার এটা বলো যে আমরা কম ব্যয় করে অধিক পণ্য নিয়ে যাব। এর আগে আমরা পড়ছি হচ্ছে সব থেকে সস্তা কোন পথ, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব যে স্বল্প ব্যয় অধিক পণ্য। এখন তো আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এটা তো জলপথে হবে, কিন্তু না, জলপথ হবে না, সব হবে হচ্ছে রেলপথে ব্যবহার করে তুমি প্রচুর পণ্য নিয়ে যেতে পারবা, যেটা জলপথ অর্থাৎ তোমার ট্রলার না, সরি, মানে কি লঞ্চে করে নিয়ে যেতে পারবা না, যেটা ট্রেনে করে সম্ভব, ঠিক আছে। এর কারণে স্বল্প ব্যয় অধিক পণ্য যখন বলবে, পণ্য এখানে যেহেতু কথাটি বলছে পণ্য, এর কারণে এটা হবে হচ্ছে রেলপথ, ঠিক আছে। আচ্ছা, অনেকে রাইট অ্যান্সার দিয়েছি, মধুমণ্ডল, সুমাইয়া। আচ্ছা, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, এটা দেখো গুরুত্বপূর্ণ, এটা অন্যতম বর্তমানে বাংলাদেশের গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা নির্মাণ করানো হচ্ছে শেরশাহর আমলে, এবং শেরশাহ এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা নির্মাণ করেন, ঠিক আছে, শেরশাহ। আচ্ছা, এরপর আমরা নেক্সট দেখি যে চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহৃত করা হয়? ঠিক আছে, আমরা জানি বাংলাদেশে 3 ধরনের রেলপথ পাওয়া যায়, যে ব্রড গ্যাস, মিটার গ্যাস এবং হচ্ছে ডুয়েল গ্যাস। আমরা মিটার গ্যাস হচ্ছে যেই রেলপথের ব্যবধান 1 মিটার, প্রশস্ত হচ্ছে 1 মিটার, সেটাকে আমরা বলি হচ্ছে মিটার গ্যাস। আর ব্রড গ্যাস হচ্ছে 1.76 মিটার, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রড গ্যাস, ঠিক আছে। তো চট্টগ্রাম থেকে সিলেটে যে জ্বালানি তেল পরিবহনে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মিটার গ্যাস, ঠিক আছে, অর্থাৎ সেটা হচ্ছে 1 মিটার প্রশস্ত। মাথায় থাকবে। 1 নম্বর হচ্ছে, 2 নম্বর কই পেল রে ভাইয়েরা?
আচ্ছা, এটা একটু ভুল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্রড গ্যাসের, এটা তোমার গুরুত্বপূর্ণ, এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, যেটা বললাম ব্রড গ্যাস হচ্ছে একটু বলেছে 1.67 মিটার, 1.67 মিটার হচ্ছে প্রশস্ত। আর যদি বলতো মিটার গ্যাস, যদি বলতো হচ্ছে মিটার গ্যাস, মিটার গ্যাস হচ্ছে 1 মিটার প্রশস্ত। যে রেলপথের প্রশস্ত 1 মিটার প্রশস্ত, এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, যে ব্রড গ্যাস কাকে বলে বা মিটার গ্যাস কাকে বলে, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা অষ্টম অধ্যায়ে যাই। অষ্টম অধ্যায়টা দেখি। দেখো, দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য বিনিময়কে আমরা কি বলবো? আমরা যদি একাধিক দেশ, অর্থাৎ মনে করো আমরা ভারতের সাথে বা চীনের সাথে বা জাপানের সাথে যে বাণিজ্যগুলো করি, এই যে পণ্য তাদের সাথে আমরা লেনদেন করি, সেটাকে কি বলবো? অভ্যন্তরীণ। তারা কি আমাদের অভ্যন্তরীণের মধ্যে পড়ে? না, তারা বাইরের দেশ। যখন একটা দেশ আরেকটা দেশের সাথে পণ্য এরকম লেনদেন করবে, অবশ্যই একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বৈদেশিক বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। কি বলবো? বৈদেশিক বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে। ওকে, তারপর আমরা নেক্সট দেখি যে অষ্টম অধ্যায়, যেটা তো হয়ে গেছে একবার। আচ্ছা, হ্যাঁ, এটাই। দেখো, আমদানির তুলনায় যখন রপ্তানিটা বেশি হলে তাকে কি বলা হয়? আমদানির তুলনায় রপ্তানি বেশি হলে, মনে করো তুমি একটা দেশ থেকে মনে করো 10,000 টাকার পণ্য কিনছো, ঠিক আছে। একটা জায়গা থেকে 10,000 টাকার পণ্য কিনছো, বা তুমি মানে তোমার দেখাচ্ছে বাৎসরিক হিসাব করা হয় বা মাসিক হিসাব, যে বাংলাদেশ মনে করো যে 1,000 টাকার বাইরের দেশ থেকে আমদানি, কি যখন নিজের দেশের ঘাটতি পূরণে বাইরের দেশ থেকে কোনো কিছু নেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমদানি। আর যখন তোমার দেশের অভ্যন্তরীণ উদ্বস্তু বা হচ্ছে উদ্বৃত্ত যে পণ্য, সেটা যখন বাইরে রপ্তানি করা হবে, তখন সেটাকে আমরা বলবো, বাইরে পাঠানো হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রপ্তানি, ঠিক আছে। এখন আমদানির তুলনায় যদি রপ্তানিটা কম হয়, তখন সেটা কিন্তু আমরা বলি হচ্ছে বাণিজ্যিক ঘাটতি। তখন আমরা কি বলি? বাণিজ্যিক ঘাটতি, অর্থাৎ সেটা হচ্ছে ঘাটতি বাণিজ্য, ঠিক আছে। সেটা কি? ঘাটতি বাণিজ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি যে আমদানির তুলনায় রপ্তানি হলে, আমদানির তুলনায় রপ্তানি বেশি হলে কি ব্যাপার? আমি কি ভুল করলাম? ও সরি, রপ্তানি, সরি ভুল হয়েছে আমার কথাটা। আমদানির তুলনায় যদি রপ্তানি বেশি হয়, রপ্তানি বেশি হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অনুকূল বাণিজ্যিক ভারসাম্য। আর আমদানির তুলনায় রপ্তানি যদি কম হয়, আমদানির তুলনায় রপ্তানি যদি কম হয়, আমার একটু ভুল হয়েছে, এখানে যদি অপশন থাকতো, এখানে যদি অপশন থাকতো, এখানে যদি অপশন থাকতো যে রপ্তানি কম হয়, আমি কম মনে করছি, যে আমদানি তুলনায় রপ্তানি কম হলে তাকে কি বলে? তাকে বাণিজ্যিক ঘাটতি বলে বা ঘাটতি বাণিজ্য বলতো, ঠিক আছে। যেহেতু রপ্তানি বেশির কথা বলছে, তার মানে অনুকূল বাণিজ্য হবে। আচ্ছা, তারপরে দেখো WTO, বিশ্বের সব থেকে বেশি বাণিজ্যিক জোট, ঠিক আছে। বাণিজ্যিক জোট, বাণিজ্যিক জোট যেটা, সেটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, যার বাংলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে, হ্যাঁ, হ্যালো হ্যালো, বিপ্লব, তোমার রাব্বি ভাইয়া বলছি। হ্যাঁ, ফোন দিছিলাম, কই থাকো? ও, ওই একটু দেখা করে যে রাতে 9টার দিকে, 9টা 10টার দিকে, ঠিক আছে, দরকার আছে। হ্যাঁ, আমি রুমে থাকবো না, মেসেজ দিব না বা ফোন দিব না, একটু দেখা করে যাও, দরকার আছে। আচ্ছা, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ 3-এর খ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে।
ওকে, নেক্সট দেখি আমরা বর্তমানে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সব থেকে বড় অংশীদার বা আমদানিতে কোন দেশ? অর্থাৎ বাংলাদেশ থেকে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সব থেকে বড় অংশীদার, অর্থাৎ বাংলাদেশ থেকে অংশীদার বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশ দেশ থেকে আমদানি সব থেকে বেশি আমদানি করে কোন দেশ? বাংলাদেশ থেকে সব থেকে বেশি, মারুফ ভালো থাকেন মানে কই যাও? আজকে কিন্তু আমার লাস্ট ক্লাস, ঠিক আছে, আর কিন্তু পাবা না। আচ্ছা বলো, বাংলাদেশ থেকে সব থেকে বেশি আমদানি করে কোন দেশ? আচ্ছা, বাংলাদেশ থেকে সব থেকে বেশি আমদানি করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেহেতু বাংলাদেশের সব থেকে বড় যেটা খাত সেটা হচ্ছে বস্ত্র খাত, সব থেকে বড় খাত কি? বস্ত্র খাত। এবং বস্ত্র খাত সব থেকে বেশি বাংলাদেশ বস্ত্র খাত রপ্তানি করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে তাহলে। বৈদেশিক বাণিজ্যের সব থেকে বেশি অংশীদার তা আমদানিতে কোন দেশ? আচ্ছা, এটা একটু মিস হয়েছে, যেটা যদি বলে অংশীদার, এখানে বাংলাদেশ কোন দেশ থেকে আমদানি করে, বাংলাদেশ কোন দেশ থেকে সব থেকে বেশি আমদানি করে, সেটা হচ্ছে চীন। আর যদি হতো যে বাংলাদেশ থেকে সব থেকে বেশি আমদানি করে, সরি, বাংলাদেশ কোন দেশে সব থেকে বেশি রপ্তানি করে, ঠিক আছে, রপ্তানি করে, তাহলে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চারের হবে হচ্ছে সি, চীন। বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে হচ্ছে চীন থেকে, আর সব থেকে বেশি রপ্তানি করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আচ্ছা, বাংলাদেশের রপ্তানি আর প্রধান উৎসব তৈরি পোশাক, এটা তো এর আগেই বলছি। আচ্ছা, সার্ক যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যে বাণিজ্যিক যে চুক্তি, যে মুক্ত চুক্তি, যে সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তিটা বন্ধ, তো সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সাপটা। সাপটা হচ্ছে সাপটা, ঠিক আছে, সাউথ এশিয়া ফ্রি ট্রেড অর্গানাইজেশন, এজেন্সি সম্ভবত। আচ্ছা, সাপটা এসে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এজেন্সি, যেটাকে বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি, ঠিক আছে, আর্গুমেন্ট, সম্ভবত আর্গুমেন্ট চুক্তি যেটা, সেটা। আচ্ছা, এরপর হচ্ছে এশিয়ান টাইগার, বাণিজ্যিক দিক থেকে খুবই উন্নত, বাণিজ্যিক দিক থেকে খুবই উন্নত, এর কারণে এশিয়ান টাইগার বলা হয় যে দেশকে। এশিয়ান টাইগার বলা হয় কোন দেশকে? এই এশিয়ান টাইগার বলা হয় হচ্ছে যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, এই দেশগুলা বাণিজ্যিক দিক থেকে এশিয়ার মধ্যে খুবই স্ট্রং, যার কারণে এই দেশগুলোকে বলা হয় হচ্ছে এশিয়ান টাইগার। সাতের হবে হচ্ছে খ, জিওগ্রাফি ক্লাস হয়, জিওগ্রাফি, কেউ রাইট অ্যান্সার দেয় না কেন? আচ্ছা, নওশীন, সাতের খ, গুড। আচ্ছা, প্রাচ্যের ভ্যানিস বলা হয় কোন বন্দরকে? পৃথিবীর মধ্যে কোন বন্দরকে প্রাচ্যের ভ্যানিস বলা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে ব্যাংকককে বলা হচ্ছে প্রাচ্যের ভ্যানিস। তারপর দেখো, এই যে বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি? আচ্ছা, বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি, অর্থাৎ কোনটি বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে? তৈরি পোশাক না, বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করে তৈরি পোশাক। কাঁচা পাট রপ্তানি করে। চাও রপ্তানি হয়। তুলা এবং জ্বালানি তেল, এটা বাংলাদেশের নাই, খুবই ঘাটতি রয়েছে, বাংলাদেশের চাহিদার তুলনায় অনেক ঘাটতি রয়েছে হচ্ছে জ্বালানি তেলে, তো এটা হচ্ছে আমদানি করা লাগে আমাদের বাইরের দেশ থেকে, এবং তুলা পোশাক শিল্পের জন্য তুলা আমাদের আমদানি করা লাগে, তো এটার অ্যান্সার হচ্ছে গ, নয়ের হচ্ছে গ, ঠিক আছে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোনটা? বিশ্বের মধ্যে সব থেকে বড় যেটা জোট, বাণিজ্যিক জোট যেটা বলা হয় ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় অধিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই জোটকে বলা হচ্ছে ইইউ বা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে। এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে। এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস কোথায়? ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের। প্রশ্ন করতে, ব্রাসেলস কোথায়? বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে ইইউ এর সদর দপ্তর, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা,
এরপর হচ্ছে ওপেক। ওপেকের কথা বলছি যে পেট্রোলিয়ামের জন্য যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে খনিজ তেলের জন্য, ঠিক আছে, সেটা তো বলছি। ওপেক হচ্ছে খনিজ তেলের জন্য বাণিজ্যিক সংস্থা। আচ্ছা, বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর, চট্টগ্রাম, মংলা এবং হচ্ছে পায়রা, এই 3টা সমুদ্র বন্দর রয়েছে। যদি প্রশ্ন দেয় বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি, তাহলে হচ্ছে 3টি। এর মধ্যে সর্বপ্রথম যে সমুদ্র বন্দর সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেটা চট্টগ্রাম সমুদ্র বন্দর, ঠিক আছে। তারপর দেখা যায় যে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার, এই যে এটা একটু মিস হয়ে গেছিল। বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার কোনটি দেশ হিসেবে? বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করে কোনটা? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা এর আগে এক্সপ্লেন করে দিছি। আচ্ছা, বাংলাদেশের ব্যস্ততম বন্দর কোনটি? বিশ্বের ব্যস্ততম বন্দর হচ্ছে সাংহাই, চীনের সাংহাই। এটা কোথায়? চীনের সাংহাই। চীনের সাংহাই সমুদ্র বন্দর, সেটা হচ্ছে বিশ্বের সবথেকে ব্যস্ততম বন্দর, ঠিক আছে। আচ্ছা, বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় কোনটি বেশি জরুরি? ঠিক আছে, সেটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি। সেটা কি? রপ্তানি বৃদ্ধি। আচ্ছা, কোন দেশের মুদ্রা বিশ্ব বাণিজ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ডলার। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ডলার। আচ্ছা, বাংলাদেশে ওষুধ সব থেকে বেশি রপ্তানি হয় কোন মহাদেশে? আমাদের বাংলাদেশের যে ওষুধগুলো রয়েছে, এই ঔষধ সব থেকে বেশি রপ্তানি হয় কোন দেশে? সব থেকে বেশি রপ্তানি হয় হচ্ছে আফ্রিকা ও হচ্ছে এশিয়াতে। আচ্ছা, মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন বলতে যেটা বোঝায়, ফ্রি ট্রেড জোন হচ্ছে যে বাণিজ্য সংগঠিত করবে কিন্তু শুল্ক দিতে হবে না। আমাদের বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে যদি কোনো দেশের পণ্য নিয়ে যায় তাহলে একটা শুল্ক দিতে হয়। কি দিতে হয়? একটা শুল্ক বা হচ্ছে কর বা খাজনা দিতে হয়, ঠিক আছে। তো যদি তারা বেশ কিছু দেশ থাকে, তার নিজেরা যদি আলাপ আলোচনা করে বলে যে এই জায়গাগুলো হচ্ছে ফ্রি ট্রেড, মানে এর মধ্যে যারা বাণিজ্য করবে তাদের কোনো শুল্ক দিতে হবে না বাণিজ্যিক প্রসারের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বলে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, যেটাকে শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, লাস্ট অধ্যায়ে আমরা চলে আসছি, খুবই সহজ এবং লাস্ট অধ্যায়ের মধ্যে আমরা আসছি, ঠিক আছে। আমাদের ক্লাস বেশিক্ষণ আর নাই ইনশাল্লাহ, আমরা লাস্ট ক্লাসে চলে এসেছি। লাস্ট অধ্যায় এটা ছিল হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, ঠিক আছে। নবম যেটা অধ্যায়, দুর্যোগ ব্যবস্থাপনা, এই অধ্যায়টা আমরা দেখি। বলো, প্রাকৃতিক দুর্যোগের প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, প্রাকৃতিক দুর্যোগ কি? ভূমিকম্প, খরা, বন্যা, সিডর, ঘূর্ণিঝড়, এইগুলাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের বৈশিষ্ট্য কোনটা? এটা কি নিয়ন্ত্রণযোগ্য? আমরা নিয়ন্ত্রণ করতে পারি? প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, এইগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা ধীর গতিতে আসে না, আকস্মিকভাবে আসে। ভূমিকম্প কি বলে কয়ে আসে? না, আকস্মিকভাবে আসে। এটা মানুষের তৈরি? না, এরা মানুষ না, প্রকৃতিগতভাবে হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা হচ্ছে আকস্মিক এবং হচ্ছে জীবনহানি ঘটায়, এটা হুট করে হয় এবং প্রচুর লেভেলের জীবনহানি ঘটায়, অর্থাৎ একের হবে হচ্ছে খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। যারা খ নাম্বার দিয়েছি রাইট অ্যান্সার দিয়েছি আমরা। আচ্ছা, এরপর এটা দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধির ফলে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি হয়? বায়ুমণ্ডল আমরা জানি বেশ কিছু গ্যাস রয়েছে, সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন, তারপর রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, হিলিয়াম, এরকম বেশ কিছু গ্যাস আমরা দেখতে পাই। এর মধ্যে কোন গ্যাস ফলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি হয়েছে, অর্থাৎ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি দহন, গাছ নিধন, নানান কারণে জীবাশ্ম জ্বালানির ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আর কি বায়ুর তাপমাত্রা বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার দেখি, বাংলাদেশে বন্যা হওয়ার প্রধান প্রাকৃতিক কারণ কোনটি? প্রাকৃতিক কারণ হচ্ছে অধিক বৃষ্টি এবং হচ্ছে ভৌগোলিক অবস্থান, এটা সবাই জানি আমরা। আচ্ছা, কোনটি মরুকরণ বা ক্ষরুর প্রধান কারণ? বাংলাদেশে যে এত মরুকরণ হচ্ছে বা খরা প্রবণ, বিশেষ করে আমাদের রাজশাহী, উত্তরবঙ্গের এই অঞ্চল, এর মানে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে বৃক্ষ নিধন এবং বৃষ্টিপাত হ্রাস হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি যে ঘূর্ণিঝড় সাইক্লোন শব্দটির উৎপত্তি কোনটি? এটার অ্যান্সার আমি নিব, এটা একটু জটিল, এটার অ্যান্সার তোমরা দেবে যে ঘূর্ণিঝড় সাইক্লোন শব্দটির উৎপত্তি কোথায় থেকে?
আচ্ছা, অনেকে রাইট অ্যান্সার দিয়েছি। সুমাইয়া, তাবাসসুম, সুইটি, নীল প্রজাপতি, অনেকে রাইট অ্যান্সার দিয়েছে। মিলরি প্রজাপতি, কাইক্লুস গ্রিক শব্দ। আচ্ছা দেখো, গ্রিক শব্দ কাইক্লুস থেকে যার শব্দের অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। ঠিক আছে, যেখানে নিম্নচাপ থাকে সেইখানে চারপাশ থেকে উচ্চচাপ বাতাসে, যাই হোক এই শব্দ থেকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন চোখের শব্দটি এসেছে। ঠিক আছে, দেখো রাইট অ্যান্সার হচ্ছে ক। আরিফা, রানী, সুমাইয়া সবাই আমরা রাইট অ্যান্সার দিয়েছি। আচ্ছা, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সময় কত নম্বর সতর্ক দেওয়া হয়? 8 থেকে 10, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপর দেখি যে উপকূলীয় অঞ্চলে নোনা পানি প্রবেশের ফলে কোন সমস্যাটি দেখা যাচ্ছে। অর্থাৎ উপকূলীয় যে বাংলাদেশের অঞ্চল রয়েছে সেখানে যখন লোনা পানি হচ্ছে, সেখানে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে না, সেখানে কি হচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি অনুপযোগী হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ফসল, ধান, গম, পাট, এগুলা অধিক লবণাক্ত জায়গায় হবে না, যার ফলে মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে, যার ফলে আর কোনো ফসল হচ্ছে না। ঠিক আছে, এর ফলে কৃষি অনুপযোগী হয়ে পড়ছে। আচ্ছা, এরপর দেখি যে আইপিসি, এইটা গুরুত্বপূর্ণ, রিসেন্ট জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইপিসিসি এর পূর্ণ রূপ কোনটি? আইপিসিসি, এটা দেখি কে পারে। 8 নম্বরে এটার আমি অ্যান্সার নিব, এটা বলো, এটা কি হবে বলো যে এটা কি হবে? আচ্ছা, আইপিসিসি এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য, মানে যে কারণে পরিবর্তন হচ্ছে এই নিয়ে যে বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যে আলোচনাগুলো হয় সেটা হচ্ছে আইপিসিসি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে খ। অনেকে দেখে রাইট অ্যান্সার দিয়েছো। স্মৃতি, আরিশা, ইংচং উং রাইট অ্যান্সার দিয়েছো। বর্ণা রানী রাইট অ্যান্সার দিয়েছো। নীল প্রজাপতি, মন্ডল, তুষ্মি গ নাকি দিয়েছো, ভুল অ্যান্সার দিয়েছো। নিপাকুণ্ড, আচ্ছা তাহলে খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, যারা খ দিয়েছে রাইট অ্যান্সার দিয়েছে। এবার দেখ, গ্রিন হাউস নিঃসরণে শীর্ষে রয়েছে কোন দেশ? অর্থাৎ গ্রিন হাউস নিঃসরণ করে শীর্ষে রয়েছে কোন দেশ সেটা আমরা জানি, সেটা হচ্ছে চীন। ঠিক আছে, চীনের সব থেকে বেশি কলকারখানা থাকার কারণে চীন হচ্ছে সব থেকে বেশি আর কি করতেছে। আচ্ছা, টর্নেডো শব্দটি কই থেকে এসেছে? টর্নেডো শব্দটি তোমার স্প্যানিশ শব্দ থেকে এসেছে, আমরা জানি। টর্নেডো শব্দের অর্থ হচ্ছে চোখের কুণ্ডলী সম্পর্ক। আচ্ছা, ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্র সেটা হচ্ছে সেসমোগ্রাফ, এটাও আমরা জানি। ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার। ঠিক আছে, এর মধ্যে উত্তর হবে হচ্ছে সেসমোগ্রাফ, যেটা রিক্টার স্কেল আছে, এই সেসমোগ্রাফ দিয়ে আমরা ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করি। ঠিক আছে, ব্যারোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয়। ব্যারোমিটার কি, ভুল না করলে ব্যারোমিটার, দেখো এটা একটু গুরুত্বপূর্ণ, এইখান থেকে এমসিকিউ দেয়। ব্যারোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা। ঠিক আছে, আর হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের জলীয় বাষ্প। বাতাসের জলীয় বাষ্প হচ্ছে হাইগ্রোমিটার। আর থার্মোমিটার এটা তো জ্বর মাপে মনে হয়। সেসমোগ্রাফ জানি এটা, তো রাইট অ্যান্সার হচ্ছে সেসমোগ্রাফ। ঠিক আছে, আচ্ছা 11 হচ্ছে সি, রাইট অ্যান্সার আমরা সবাই দিয়েছি। ভূমিকম্পের শক্তি পরিমাপের একক কি? এটা রিক্টার স্কেল, এটা আমরা অনেক আগে থেকে জানি, এটা দরকার নেই। আচ্ছা, সুনামি এটাও আমরা জানি। সুনামি একটা হচ্ছে জাপানি শব্দ, যে শব্দের অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। তার 13 নম্বর হচ্ছে খ। আচ্ছা, এরপর হচ্ছে কোনটি একটি ধীর গতির দুর্যোগ? মানে ধীরে ধীরে, এটা বলো দেখি, এটা কে পারে? 14 নম্বর, ধীর গতির দুর্যোগ, অর্থাৎ ধীরে ধীরে দুর্যোগ সংঘটিত হয় কোনটা?
এটার অ্যান্সার আমি নিব 14 নাম্বার। আচ্ছা 14 নম্বর টর্নেডো দিছে কে বাবা? বন্যা রানী খ, বন্যা রানী গ, না বন্যা রানী গ, নীল প্রজাপতি গ, চিংচং খ। আচ্ছা দেখো, ভূমিকম্প ধীর গতির দুর্যোগ না, ভূমিকম্প খুব হুট করে কয়েক সেকেন্ডে কোনো কিছু নষ্ট ধ্বংস মানুষ মারে ফেলতে পারে। কর্নেডো কয়েক সেকেন্ডের মধ্যেই। খরা হচ্ছে দীর্ঘদিন ব্যাপী, দীর্ঘদিনের সময়ের পরিপ্রেক্ষিতে খরা হয়, অর্থাৎ দীর্ঘদিন যখন বৃষ্টিপাত হয় না, একদিন করতে করতে তারপরে প্রাকৃতিক দুর্যোগ হয়। এটার অ্যান্সার হবে হচ্ছে খরা। ঠিক আছে। আচ্ছা নদী, স্মৃতি, সুইটি, বন্যা রানী আমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছি। আনিশা, সুমাইয়া, বন্যা রানীর রাইট অ্যান্সার দিয়েছি। এটার অ্যান্সার হবে হচ্ছে গ, খরা। ঠিক আছে। আচ্ছা এরপর বাংলাদেশের সব থেকে ভয়াবহ খরা হয়েছিল কত সালে? বাংলাদেশের সব থেকে ভয়াবহ খরা হয়েছিল হচ্ছে 1979 সালে। ঠিক আছে। এরপর সিডর সালে বাংলাদেশে কত সালে আঘাত এনেছিল? এটা হচ্ছে 2007 সালে। 2007 সালে বাংলাদেশে ভয়াবহ সিডর আঘাত আনছিল। আচ্ছা দুর্যোগের পূর্ব প্রস্তুতি কি? দুর্যোগের বেশ কিছু ভাগ রয়েছে, পূর্ব প্রস্তুতি গ্রহণ, প্রতিরোধ, সারাদান, এরকম বেশ কিছু ভাগ রয়েছে দুর্যোগের পর্যায়। তো আমরা যখন দুর্যোগ হবে তখন আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে কি গ্রহণ করব? ত্রাণ দেওয়া, ত্রাণকে দুর্যোগের পূর্বে দিতে হয় না। তারপর হচ্ছে দুর্যোগের পরপর ঘর নির্মাণ, না এটা তো পরের অবস্থায় চলে গেল। তারপর হচ্ছে কোনোটি না। দুর্যোগ আসার আগে ঘর বাড়ি মজবুত করে এবং সচেতনতা বৃদ্ধি। ঠিক আছে। মাইকিং করে বিভিন্ন জায়গায় সচেতনতা বৃদ্ধি করা, এটাই হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি। ঠিক আছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে খ। দেখি বন্যা অনেকে রাইট অ্যান্সার দিয়েছে, আফসানা মনি, নৌসিন, নীল প্রজাপতি রাইট অ্যান্সার দিয়েছ। আচ্ছা দুর্যোগ ব্যবস্থাপনার মূল লক্ষ্যটা কি? দুর্যোগ যে হচ্ছে, এই দুর্যোগ ব্যবস্থাপনার আমরা মূল লক্ষ্যটা কি? দুর্যোগ ব্যবস্থা গ্রহণ করলে আমরা কি হয়? এর ফলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা তারপর দেখি জলবায়ু পরিবর্তনের ফল কোনটা? এটা দেখি কে পারে। এটার অ্যান্সার নিব 19 নাম্বার। জলবায়ু পরিবর্তনের ফল এটার অ্যান্সার দাও। এটা হচ্ছে নবম অধ্যায়, লাস্ট অধ্যায় চলছে মারুফ। 19 নাম্বার অ্যান্সার দাও। আচ্ছা বলে দি, তোমরা যারা নতুন, যারা আবার আসছো গ্রুপে জানাচ্ছ, FRB 4.0, FRB যারা এখনো এনরোল করো নাই, ভর্তি হও নাই, তাদের জন্য বলতেছি দ্রুত সময় আমরা দ্রুত ক্লোজ করে দিয়ে ক্লাস শুরু করব। পরে ক্লাস শুরু করে কিন্তু লাভ হবে না এবং ভর্তি ক্লোজ করে দেওয়া হবে। এখন লাস্ট সময় চলছে, তোমরা FRB 4.0-তে ভর্তি হয়ে নাও। অনেক ভাই সামনে তোমাদের পরীক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ। যারা এখনো হাঙ্কি পাঙ্কি করে ঘুরে বেড়াচ্ছ, যাদের চিন্তা ভাবনা নাই পড়াশোনা, তাদের মাথায় যদি একটু চিন্তা আসে, যদি একটু মনে হয় যে আমার পড়াশোনা করবো, আমার একটা সঠিক গাইডলাইন দরকার। দেখো তুমি বাসা থেকে দূরে পড়তে গেলে যেতে আসতে অনেক সময় নষ্ট হবে, তারপরে হচ্ছে তোমার অনেক টাকা খরচ হবে, অনেক সমস্যা হবে। সেখানে 1-1.5 মাস পড়ায় তারপর শুধু পরীক্ষা নেবে। কিন্তু এইখানে তুমি পূর্ণাঙ্গ ক্লাস পাবা, আবার রিপিট ক্লাস, আবার তুমি কি করতে পারবা, টেনে ক্লাস করতে পারবা। যে একটা জিনিস বুঝতে পারো না, আমি আবার ওই জায়গাটা ডাবল দেখবো। এখানে যারা অফলাইনে, এখানে তো একবার লেকচার দিয়ে গেল শেষ, তুমি চাইলেও আর সেগুলো ব্যাক পাবা না। ঠিক আছে না? এর কারণে তোমাদেরকে বলছি, যারা এখনো ভর্তি হয় নাই এই ভুলটা করো না। জীবনের অন্যতম সিদ্ধান্ত FRB-তে ভর্তি হয়ে নাও। ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার দেখি, 200% শিওর হচ্ছে 19-এর ক। আচ্ছা জলবায়ু পরিবর্তন মানে কি? জলবায়ু কি? যে জলবায়ু হচ্ছে কোনো একটা জায়গার বাতাসের তাপ, চাপ, বৃষ্টিপাত ইত্যাদির 30 থেকে 40 বছরের গড় অবস্থা, 30 থেকে
40 বছরের গড় অবস্থা। এখন এই জলবায়ু যদি পরিবর্তন হয়, যেটা হচ্ছে বর্তমানে, যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের পৃথিবীর এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে বরফগুলা রয়েছে, বরফ গলে যাচ্ছে। এই বরফগুলার ফলে বরফগুলা পানি গিয়ে সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে, যার ফলে সমুদ্রের পানির যে উচ্চতা, সেই পানির পৃষ্ঠের উচ্চতাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ক্লাস আমি রুটিন দেখো, আমি বলতে পারবো না ক্লাস কবে থেকে হবে। তোমাদের টেস্ট পরীক্ষাটা পিছাই নেওয়ার কারণে আসলে এই সমস্যাটা হয়েছে, নয়তো এই মাস থেকে মানে এই সপ্তাহ থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু অনেকে টেস্ট পরীক্ষার সমস্যার কারণে একটু পিছাই দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফল আমি বললাম। আচ্ছা, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের চাপ কি থাকে? যেখানে ঘূর্ণিঝড় হয়, নাজিফা নাভা, ওয়ালাইকুম আসসালাম, এত লেট করে আসলে নাকি বাবা তুমি? দেখো, যেখানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেখানে থাকে হচ্ছে নিম্নচাপ। এখানে কি থাকে? ঘূর্ণিঝড় নিম্নচাপ, চারপাশ থেকে উচ্চ চাপের বাতাস ঘূর্ণি আকারে এই নিম্নচাপের ঘাটতি পূরণ করার জন্য চলে আসে। ঠিক আছে, এই কারণে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রে বা ঘূর্ণিঝড়ের যে বাতাসের কেন্দ্র, সেখানে থাকে হচ্ছে বাতাসের চাপ খুব কম। অনেকে মনে করতে পারো যে কেন্দ্রের চাপটা বেশি থাকবে, এই যে অনেকে 20-এর অ্যান্সার এ দিছে, সরকার, নীল প্রজাপতি এ দিছে, আসলে ভুল। ঘূর্ণিঝড়ে যেটা সেন্ট্রাল থাকবে সেখানে বাতাসের চাপ থাকবে হচ্ছে খুবই কম। ঠিক আছে, অনেকে ভুলভাল অ্যান্সার দিছো, 20-এর ক, যে সবাই আমি জানি যে 20-এর ক না। ভর্তি কবে ফাহাদ? চলো শিখি বা ইয়েতে ভর্তি হয়ে যাবে, নয়তো এই যে নাম্বারে যোগাযোগ করবে, এই যে কোর্স ফি ডিটেলসে দেওয়া আছে, তোমরা চলো শিখি বা হচ্ছে বনিয়ামেন পেজে মেসেজ দিবা, তারা তোমাকে ডিটেলস লিঙ্ক দিয়ে দিবে, তুমি সেখানে গিয়ে ডিটেলস সব দিতে পারবে, তোমার সাবজেক্ট চয়েস, তোমার কী কী সাবজেক্ট আছে সেখানে দিয়ে দিবা। ঠিক আছে, GM ফাহাদ। আচ্ছা, যারা এখনো 20-এর ক দিয়ে যাচ্ছ, 20-এর হবে হচ্ছে খ, দেখছো, 20-এর হবে হচ্ছে খ, নিম্ন। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের চাপ থাকে হচ্ছে নিম্ন, এবং ঘূর্ণিঝড়ের চারপাশে যদি বলা হতো তাহলে থাকে বাতাসের চাপ উচ্চ। যদি বলতো ঘূর্ণিঝড়ের চারপাশে বাতাসের চাপ কি থাকে, তাহলে উচ্চ, কিন্তু কেন্দ্রে থাকে হচ্ছে নিম্নচাপ, মনে থাকবে। আচ্ছা, দুর্যোগের পর উদ্ধার কাজ চালানো দুর্যোগ ব্যবস্থাপনার কোন ধান? এটা হচ্ছে সারা ধান, এটা আমরা সবাই জানি। আচ্ছা, বরেন্দ্র অঞ্চলে কোন দুর্যোগ? বরেন্দ্র বলতে যেটা বোঝানো হচ্ছে, বরেন্দ্র অঞ্চল হচ্ছে রাজশাহী, আমার নিজের জেলা রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ, এইগুলা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে, সরি মানে বরেন্দ্র অঞ্চল। এই জায়গাতে অনেক বেশি বৃষ্টি, বন্যা এগুলো কিছু হয় না, সাইক্লোনও হয় না, পাহাড় তো নাই, এখানে খরার সমস্যা, এই সমস্যাটা সব থেকে বেশি, খরার সমস্যা। ঠিক আছে, 22-এর হবে হচ্ছে সি। আচ্ছা, আমার নাম্বার লাগবে কেন ছেলে পেলে? কে রে বা নাম্বার চাও তোমরা? শেষ 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 হয়ে গেছে। না না, প্রসারণ একটু চালাই। আচ্ছা, প্রচারের স্বার্থে চলো শিখি বনিয়ামিন ভাইয়ের প্রচারের স্বার্থে যে কথাটি শেষে না বললে না, তোমরা এখনো যারা FRB 4.0, FRB 4.0-তে যারা এখনো ভর্তি হও নাই, ঠিক আছে, তারা অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। আমাদের ভর্তি ক্লোজ করে দেওয়া হবে, এবং এখন যেন অফারে ভর্তি চলছে, তোমরা চাইলে অফারে ভর্তি হতে পারো। আমার নাম্বারের দরকার নাই, তোমরা চলো শিখি অথবা বনিয়ামিন পেজে যোগাযোগ করবা। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, আমি ভর্তির দায়িত্বে নাই, আমার সাথে তোমাদের দেখা হবে ক্লাসে। তো এটা হচ্ছে কথা, যারা
এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে নাও। যদি মনে করো যে পরীক্ষা ফেল করবা তাহলে ভর্তি হয়েও, আর যদি পাশ করার চিন্তা করো তাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। যদি তোমাদের ইচ্ছা থাকে ফেল পড়বো তাহলে ভর্তি হয়েও, ঠিক আছে? তো এতটুকুই আজকে তোমাদের সাথে আমার, এতটুকুই আলোচনা। আমাকে কি বলবা, কিছুই বলার নাই। যাই হোক, আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস হয়ে গেল। তো বেসিক টু অ্যাডভান্স না, এটা কি কোর্স, ওয়ান শট এমসিকিউ ক্লাসের তোমাদের সাথে আমার শেষ ক্লাস। আজকে পঞ্চম থেকে নবম মধ্যে আমি আলোচনা করলাম। আশা করি এখান থেকে প্রশ্ন কমন পেজ পাবা আর কি। এতটুকুই, আর কিছু বলার নাই। সবাই অনেক 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 ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য, ঠিক আছে? এবং আমাদের বউ বাচ্চার জন্য তোমরা সবাই দোয়া করো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।